শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আবার চলে আসলাম তোমাদের মাঝে ঈদের চতুর্থ দিনের আড্ডা নিয়ে। আজকে 5ই অগস্ট। আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আমি আমি খুব খুশি আজকে আমরা সময় মতো জয়েন করতে পেরেছি। আমাদের বন্ধুদের যারা সাথে আছে তারা খুব সময় মতো জয়েন করছে, এই জন্য আমি আজকে প্রথমবারের মতো সময় মতো জয়েন করতে পেরেছি। তো ধন্যবাদ সবাইকে। আশা করি তোমরা আস্তে আস্তে লাইভে জয়েন করবা। তো আজকে আমাদের সেশনটা শুরু করেছি আমার প্রতিদিনের মতোই কবিতা আড্ডা দিয়ে। তোমরা জানো আহ, আজকে কবিতা আবৃত্তি করবে আসমা আসমা আব্বাসী উর্মি, রহমান ইমন, ফারজানা রাইজি এবং খন্দকার কবি। তার পরবর্তীতে 6:30 থেকে 8টা পর্যন্ত হবে। তার পরবর্তী 8:30 থেকে 10টা পর্যন্ত আমাদের বন্ধু ফারজানা ইয়াসমিন নীলা এবং টিটন আহমেদ গান গাইবে। এবং তারপরে 10:30 থেকে গান গাইবে হচ্ছে তানভীর সাহেবের রোবট। তো আমি তোমাদের সবাইকে এই তিনটা প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এই আমন্ত্রণ জানিয়ে এই আজকে কবিতা আড্ডাটি শুরু করতেছি। তো বন্ধুরা, আমাদের সাথে আজকে জয়েন করেছে আমাদের বন্ধুরা আহ আসমা আব্বাসী উর্মি, রহমান ইমন, ফারজানা লাইজি এবং খন্দকার মনির। কি খবর তোমরা? তোমরা কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই ভালো সবাই আছি, আলহামদুলিল্লাহ। এবং অনুষ্ঠান দেখতেছি প্রতিদিন। যদিও কোভিড এর সময়ে আসলে এই কারোই কাম্য না, তারপরেও একটু ওই যে কি বলে মানে একটা মলম দেওয়ার মতো আর কি উপরে এই অনুষ্ঠানগুলো হচ্ছে। আমরা প্রত্যেকেই অনুষ্ঠান নিয়ে উত্তেজিত এবং প্রতিদিনই লেট নাইট শো হচ্ছে, ওগুলাও মজা করে দেখতেছি। মজাই লাগতেছে প্রতিদিনই। তোমাদের সবাইকে খুব কালকে সুন্দর তো লাগতেছে সাদাতে। তোমাকে খুবই সুন্দর সুন্দর লাগছে। লাগছে। সুন্দর লাগছে। এই ক্ষেত্রে আমি বলতে চাই যে আমরা লাকি হচ্ছে সাদা পেয়েছি। আমি যদি হচ্ছে আলোক বিজ্ঞানের ভাষায় বলি, তাহলে হচ্ছে সাদা হলো সব রঙের মানে হচ্ছে উপস্থিতি। হ্যাঁ, সব আর সব শান্তি রঙের থেকে উপস্থিতি মানে আমাদের কাছে, হ্যাঁ আমাদের কাছে আসলে সব রঙই আছে। যে বন্ধু যেটা প্রয়োজন আমরা বেনি আসহ কলা থেকে সেটা তাকে দিয়ে দিব। আমি আরেকটু বলি, আমাদের এই রঙের বিভিন্ন দিনে বিভিন্ন রঙের ড্রেস পরার কনসেপ্টটা দিয়েছিলেন আমাদের বন্ধু আহমেদ সুপর্ণ বাহার, ডক্টর আহমেদ সুপর্ণ বাহার, যে মালয়েশিয়াতে থাকে আর কি। সো আমি আরেকবার এর আগে মেনশন করেছি, আজকে করেছি। সো ওর আইডিয়াটা, কনসেপ্টটা হচ্ছে ওর কাছ থেকে পাওয়া আর কি। তো ধন্যবাদ তাদেরকে বন্ধুরা অসংখ্য সবাইকে। ধন্যবাদ। অসংখ্য অসুবিধা ধন্যবাদ। নাই, আমরা ওই বন্ধুকে আমাদের ড্রেস কেনার বিলগুলা ধরায় দিব। এটা ভালো আমার বলছো। চিন্তা হয় নাই, আমি অনেক পুরনো একটা শাড়ি বের করছি। আরে পুরনো চেপে শাড়ি যা পরেছি, চেপে যা চেপে অনেক যা। পুরনো। তো বন্ধুরা, আমার মনে হয় যেহেতু আমাদের সময় সীমিত, তো তোমরা হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আজকে মোটামুটি অর্গানাইজ করে এসছো কখন কিভাবে কি আবৃত্তি করবে। তো আমি তোমাদের উপরে ছেড়ে দিলাম। আমি লাইজু, বোধহয় লাইজু। কিন্তু কিন্তু হ্যাঁ, কিন্তু তুমি বলো। যাবা না আর কি। আমাদের আচ্ছা প্রথমটা লাইজো শুরু করবে, তোমাকে লাগবে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। না আমি না, আসি, আমি সারার আসি, তো থাকতে হবে, ও তো যাবে না, সরকে থাকবে। থাকতে হবে। আমি আসি, আমি আছি, আমি আছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও, আমি একটা 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 সুসংবাদ দেই, ছোট্ট সুসংবাদ। সেটা হচ্ছে গত 2 দিন লাইভ করার একটা রেজাল্ট আসছে। হচ্ছে সেটা হচ্ছে, আমি বলছিলাম যে পরশুদিন বোধহয় যে চিটাগাং এর মেজবানি মাংস আমি এখন পর্যন্ত খাইতে পারলাম না। তো আজকে আমার এক বন্ধু জয়নাব বেগম, ওর নাম হচ্ছে, নিকনেম হচ্ছে জয়া, গুলশানেই থাকে, আমার বাসার পাশে। তো ও আমার জন্য আজকে চিটাগাং এর মেজবানি মাংস পাঠাইছে। তো এটা আমার জন্য একটা আহ বেনিফিট হয়েছে। আহ তো আমি আজকে চিটাগাং এর ভাবতেই সুখ, মেজবানি মাংস খাবো আর কি, সবার জ্ঞাতার্থে। ভাবতেই সুখ। যাই হোক, তোমরা শুরু করো। ক্লাব 94 এর বন্ধুরা, তোমাদের অবস্থান আমাদের হৃদয়ে। দেশে কিংবা বিদেশে যে যেখানেই থাকো না কেন, যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছো কিংবা কর্মব্যস্ততার জন্য দেখতে পারছো না, সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে, সবার প্রতি শুভকামনা জানিয়ে আমরা আমাদের অনুভূতিটা একটি সম্মিলিত কবিতার মাধ্যমে তুলে ধরতে চাই যে তোমাদের অবস্থান আমাদের কোথায় আছে। তো এই কবিতাটি আমাদের বন্ধু ইমন খুঁজে নিয়ে এসেছিল, তাকে অসংখ্য ধন্যবাদ। আমরা লুৎফর রহমান রিটনের বন্ধু মানে দূর আকাশের হীরক দুটির তারা কবিতাটি সম্মিলিতভাবে করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধু মানে মস্ত আকাশ, আকাশ ভরা নীল,
বন্ধু মানে উড়ন্ত আর দুরন্ত গাংচিল। বন্ধু মানে ঝুম বৃষ্টি, বন্ধু দক্ষিণ হাওয়া, বন্ধু মানে অল্প খাবার, দুজন মিলে খাওয়া। বন্ধু মানে শরৎকালের শুভ্র মেঘের ভেলা, বন্ধু মানে ঝগড়া ভুলে আবার শুরু খেলা। বন্ধু মানে সবকিছুতেই ভীষণ বাড়াবাড়ি, বন্ধু মানে তর্কাতর্কি কিংবা মারামারি। বন্ধু মানে জড়িয়ে ধরা হঠাৎ আচম্বিতে, তার দু চোখে নিচকে দেখা নয়ন আর শীতে। বন্ধু মানে যৌথ হাঁটা, একটুও না থামা, এক ব্র্যান্ডের জিন্স জুতো আর একই রকম জামা। বন্ধু মানে এক আসরে অভিন্ন গান শেখা, বন্ধু মানে পরীক্ষাতে করিলে। বন্ধু মানে সমান সমান, নয় উঁচু নয় নিচু, সারা জীবন ছায়া হয়ে রয় সে পিছু পিছু। বিপদ এলে সবাই পালায়, বন্ধু দাঁড়ায় পাশে, নিজের ক্ষতি হয় যদি হোক বন্ধু ছুটে আসে। বন্ধু মানে উতল নদীর আছড়ে পড়া ঢেউ, বন্ধু পারে জীবন দিতে, আর পারে না কেউ। বন্ধু মানে দূর আকাশের হীরক দুতির তারা, খুব সহজেই সব পাওয়া যায় কেবল বন্ধু ছাড়া। বন্ধু মানে অকারণেই হাহা হুহু হাসি, ভালোবাসি বন্ধু তোকে, বড্ড ভালোবাসি। ভালোবাসি বন্ধু তোকে, বড্ড ভালোবাসি। ইমন, ভালোবাসি বন্ধু তোকে, বড্ড ভালোবাসি। ভালোবাসি বন্ধু তোকে, বড্ড ভালোবাসি। ভালোবাসি বন্ধু তোকে, বড্ড ভালোবাসি। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি এখন আবৃত্তিকার হয়ে গেলাম। রাইট। চমৎকার, চমৎকার স্যার। খুব সুন্দর প্ল্যানিং হয়েছে, খুবই সুন্দর, খুব ভালো লাগছে। আমি আশা করি সব বন্ধুরাও খুবই পছন্দ করছে, এনজয় করছে। শুধু ইন্টারনেট তো- সমস্যার কারণে আমার সাউন্ডটা একটু পরে আসছে বইলা আমার আমার আমি হচ্ছে একটু গুবলেট ও করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি একটু যাই হোক, কনফিউজ হয়ে গেলাম, এটা কি আমার টার্ন ছিল নাকি? কিন্তু আমরা শেষ পর্যন্ত সারোয়ারকে দিয়ে কবিতা বলাই ছাড়লাম। থ্যাংক ইউ, ওকে, মানুষের জীবনে, ধন্যবাদ সবাইকে। প্রত্যেকটা মানুষের জীবনে একজন দরকার, বিশেষ কাউকে। সেটা একটা তুই হতে পারে, তুমি হতে পারে। তো উর্মি, একজন তুই খুব দরকার, সেই কবিতা নিয়ে উর্মি আসছে আমাদের মাঝে। আমার একটা তুই চাই। ধন্যবাদ বন্ধু লাইজুকে। আমি এখন আমার এই ক্লাব 94 এর সকল বন্ধুদের জন্য একটি কবিতা আবৃত্তি করব। তার আগে আমি একটু আমার সাথে যারা আমাকে বাদ্যযন্ত্র বাজিয়ে সাহায্য করছে তাদের একটু পরিচয় করে দিতে চাই। আমার সাথে আছেন শাহাবুল ইসলাম বাবু, তবলা বাজাচ্ছেন, উনি ছায়ানট সঙ্গীত বিদ্যালয়ের শিক্ষক। একজন আছেন কিবোর্ডে আছেন মেহেদি হাসান, আর সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে আমার সাথে কাজ করছেন মোহাম্মদ কাউসার। আমি শুরু করছি। আমি একটা তুই চাই। আমি একটা তুই চাই, একটা সত্যিকারের তুই চাই, যে জানবে আমার পুরো ভেতরটা, জানবে আমার লুকোনো সব দোষ, আমার বদমাইশি, আমার নোংরামি, আমার কলঙ্ক, যে নিজ থেকে আমার ভুলগুলির অংশীদার হবে,
আমার পাপগুলোকে অর্ধেক করে লিখে নেবে নিজের খাতার প্রথম পাতায়। আমি এমন একটি তুই চাই যাকে আমি নির্দ্বিধায় উপহার দেব আমার সব অনিয়ম, আমার অপারগতা, আমার বদভ্যাস, আমার উচ্ছৃঙ্খলতা। আমি পিঠ চাপড়ে তার কাঁধে তুলে দেব আমার অসহায়ত্বের ঝুলি, আমার একাকিত্ব, আমার নিঃসঙ্গতার কষ্ট, আমার দুশ্চিন্তা, আমার হতাশা। সবগুলোকে ঝাড়ুদারের মতো কুড়িয়ে নিয়ে সে বাঁধবে মস্ত বড় এক বস্তা। তারপর কুলির মতো মাথায় করে বয়ে নিয়ে যাবে সেই সব অভিশাপ, আর হাসতে হাসতে বলবে, ভীষণ ভারী রে, কি করে এতদিন বইলি এই বোঝা। তারপর ঠিকানা ছাড়া পথে হাঁটতে থাকবে অসীম সমুদ্র পর্যন্ত। সাগর পাড়ে এসে প্রচন্ড শক্তিতে ছুঁড়ে ফেলে দেবে সেই বস্তা ঠিক সাগরের মাঝখানে। আমার সব অভিশাপের ঝুলি। আমি ঠিক এরকম একটা তুই চাই, যে কোনোদিন তুমি বা আপনিগুলোর মাঝে হারিয়ে যাবে না। আমি একটা তুমি চাই, একটা সত্যিকারী তুই চাই। ধন্যবাদ সবাইকে। খুব সুন্দর, খুব সুন্দর একটা কবিতা। আমি কে যেন কবিতাটা আবৃত্তি করছিল, ভিডিও ফেসবুকে দেখছিলাম অনেকবার। মুনমুন মুখার্জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর হয়েছে উর্মি, থ্যাংক ইউ। খুব ইমোশন ছিল কবিতাটার মধ্যে। সো লাইজু, করোনাকালীন সময়ে আমরা অনেক কি বলছি, যেটাকে ওয়াদা করা বলে, আমরা এটা করব না, সেটা করব না, সেটা করব না, এমন অনেক কিছু। যখন একটু ভালো হচ্ছে সময়, তখনই আমরা বদলে যাচ্ছি। আমাদের অভ্যাস তো বদলাবে না। তেমনি একটি করোনার পরবর্তী অবস্থা নিয়ে একটি কবিতা নিয়ে আসছি ইমন। নামাজের পর যাতা, আজান হচ্ছে, আজানের পর আসছেন না। আজানটা শেষ হোক তারপরে। হ্যাঁ, আমাদের আর কি খারাপ যে টাইমিংটা 2টা পরে নামাজের জন্য হচ্ছে বিরতি পরে। তো তারপরে আমি বন্ধুদের অনুরোধ করব যে তারা যেন ধৈর্য ধরে আমাদের সাথে থাকে। আমরা চেষ্টা করব সাদা পরে আসলেও তাদের মন রাঙায় দেওয়ার জন্য। না, আজকে যেটা হয়েছে, আমার একটুখানি লাল আছে। হ্যাঁ, অন টাইমে জয়েন করেছি তো আমরা, টাইম পাওয়া যাবে অ্যাটলিস্ট আমার মনে হয় 10 মিনিটের একটা অ্যাডভান্টেজ আছে, প্লাস পরবর্তীতে আরো 10-15 মিনিট অ্যাড করা যাবে। সো তোমরা নিশ্চিন্ত মনে কবিতা আবৃত্তি করো, অসুবিধা নেই। সবগুলো পড়ে ফেলবো আজকে যা আছে। আজকে যা আছে, হ্যাঁ। ধরে রাখো আমি বলে অলমোস্ট 2 রাখি আওয়ার্স পেতে পারো তোমরা, যে অলমোস্ট। আমাদের যারা ফ্রেন্ডরা যারা কমেন্টস করছো, তাদের কমেন্টস আমাদের অনুপ্রেরণা যোগাচ্ছে। তোমরা প্লিজ আমাদের সাথে কানেক্টেড থাকো। আমরা তোমাদের কমেন্টস গুলো পরে পড়বো, এখন করতে পারছি না, কিন্তু আমরা খুব চাচ্ছি যে তোমাদের রিঅ্যাকশনটা কেমন হয় জানার জন্য। আচ্ছা, আমি তোমাদের কিছু অনুভূতিগুলো কমেন্টস পড়ছি, বারবার আমি কিছু জানাবো। কমেন্টস পড়তেছি, হ্যাঁ। তোমরা যেহেতু অকুপাইড। আমি মনোযোগ শুনে একটু কি কেউ কি নাজমা আছে নাকি পারভিন লাইভে? লিখছে অসাধারণ উর্মি, নাজমা লিখছে অসাধারণ উর্মি, নাজমা। ইতি লিখছে এমন একটা তুই পেলাম না, ইতি লিখছে, ইতি খানম। SAM সাইফ লিখছে অসাধারণ উপস্থাপনা সবার। খন্দকার শাহিদুল ইসলাম, খুব সুন্দর হয়েছে আবৃত্তি। উম্মুল স্নিগ্ধা লিখেছে, উর্মি খুব সুন্দর, চিন্তা করো না, তোমার ছবি এঁকে দেবো। স্নিগ্ধা, উম্মুল স্নিগ্ধা তোমার ছবি এঁকে দিবে বলছে আর কি, ঠিক আছে। তুমি সেদিন কমপ্লেন করছিলে বোধহয়, পরশুদিন। কমপ্লেন না, মানে আবদার করছিলে আর কি। লেলিন লিখেছে উর্মি দারুণ হয়েছে। কামরুল আলিফিন, অসাধারণ কবিতা আবৃত্তি উর্মি। রেবেকা কাশেম নীলা, উর্মি খুব ভালো হয়েছে। তারপরে হচ্ছে উর্মিটা তো হয়েছে তো মাত্র, এই জন্য সবাই উর্মিকে নিয়ে হ্যাঁ, বলতেছে। না না, ও ঠিক তো আছে, হচ্ছে উর্মি, আমরা উর্মি। জানি। আমরা জানি, আমরা শিক্ষার্থী উর্মির কাছে।
তারপরে কামরুল তোমরা আরিফিন সবাই ভালো অসাধারণ। পড়ো বন্ধু, সবাই ভালো পড়ো। আমরা সবাই বন্ধু এখানে, সবাই ভালো পড়ি। আমি আমি প্লে গ্রুপের ঠিক আছে। আগামী বছর ইনশাল্লাহ আমি হয়তো একটা ছোট কবিতা আবৃত্তি করবো আগামী বছর যদি বেঁচে থাকি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের হেডমাস্টার কবিতা কবিতা পড়বে। আবৃত্তির জন্য হলেও তোমার বেঁচে থাকতে হবে। হ্যাঁ, এটার জন্য হলেও বেঁচে থাকতে হবে ইনশাল্লাহ। আমি ওই যে অভ্ররে বলছি আমার একটু তালিম দিও আর কি, হালকা পাতলা টিপস দিও আর কি। আর তোমরা তো আসোই, ঠিক আছে, বাট অনেক সারোয়ার, কঠিন আছে সারোয়ার, এই। হ্যাঁ বলো। অভ্রকে কি মাঝে মধ্যে ক্লাস নেওয়া যায়, যে এরকম একটা কবিতার সে একটা সেগমেন্টে আসবে, ওয়ার্কশপ করবে। হ্যাঁ একটা ওয়ার্কশপ বলবে চলতেই যে পারে। এই ধরনের, হ্যাঁ এরকম করবে। তারপরে আমাদের মাহবুবা রাখি আছে, ও এসে আমাদের কিছু এক্সারসাইজ দেখালো, এরকম রাখতে পারো, অনেক ভালো হয়। না না, আমাদের গ্রুপে আরেকজন এক্সারসাইজ আছে, ওর নাম হচ্ছে সালে। ও ও ও আচ্ছা আচ্ছা, খুব কম, ও 50 কিলোমিটার দৌড়ের একটা ইয়ে মানে আমাকে পাঠাইছে গতকালকে ইউটিউবে, ওর নিজের আর কি। তো আমি দৌড়ের উপর থাকতে পারবো না ভাই। না ও এমনি আজান অনেক বোধহয় শেষ দৌড়। হয়েছে না? তা আমি আজান যেটা করতে লাইটু পারি আজান রাখি শেষ এবং হয়ে গেছে। সালে দুজনে নিয়ে একটা সেশন হ্যাঁ, করতে পারি। হ্যাঁ আজান তো তারপর কি একটার জানি পরে বলছিলাম? একটা পরে, সবগুলা তো আমরা হুম। ধরতে পারবো না, তাই না? হ্যাঁ, আর একটা এমনি শেষ অলমোস্ট হলে টাইম শুরু শেষ করে হয়ে দিব। গেছে। হ্যাঁ, হ্যাঁ, আজানের আমার টাইম এখানে শেষ হয়ে গেছে। ইমনের এখানে শেষ আমার এখানে না, আমাদের শেষ। এখানে 3-4টা আমার এখানেও একসাথে শেষ। হতে থাকে। আমার এখানেও শেষ। শুরু করো। শুরু করো। হ্যাঁ আহ, শুরু করছি অনিন্দ অমাতের কবিতা যা তা। আমি প্রতিদিনই আপনাদের কথা মনোযোগ দিয়ে শুনছি, জানছি এ যাত্রায় আপনারা বেঁচে গেলে কি করবেন। কেউ হরিণের গলায় ফড়িংয়ের মালা পরিয়ে বনে জঙ্গলে ঘুরবেন, কেউ নিজে একবেলা কম খেয়ে অনাহারি মুখে খাবার তুলে দিবেন, কেউ বাউলের দোতারার তারে তারে সুর হয়ে ছড়িয়ে যাবেন। এ যাত্রায় বেঁচে গেলে আপনারা কত কি যে করবেন। কেউ মায়ের শাড়ির আঁচল হবেন, কেউ অন্যের দুঃখ হবেন, কেউ বা সবুজ পাতার ডালে ডালে পাখিদের দলে মিলিয়ে যাবেন। এ যাত্রায় আপনারা বাঁচবেন কি মরবেন, সে যুদ্ধের এখনো কোনো ফয়সালা হয়নি। তার আগেই তো আপনারা কৃষকের কচি ধান দুপায়ে মারিয়ে দিচ্ছেন, হাসপাতালের বারান্দায় মাকে ফেলে পালিয়ে যাচ্ছেন, ঝড়ে ভাঙা মানুষের দুঃখ নিয়ে তামাশা করছেন। আপনার এই যাত্রাকাল এখনো শেষ হয়নি। এখনই তো আপনি দুস্থজনের চালের বস্তা নিজের বস্তায় ঢুকিয়ে দিচ্ছেন। এ যাত্রায় বেঁচে গিয়ে যারা পাখিদের দলে মিশে দিতে চেয়েছিলেন, তারাই তো বেঁচে থেকে আহত পাখিদের রান্না করে খেয়ে ফেললেন। আমি প্রতিদিন শুনছি এই যাত্রায় বেঁচে গেলে আপনারা যা যা করবেন। তবে আমি বলছি, আপনারা আজ লিখে রাখুন, এ যাত্রায় কোনো কায়দায় যদি বেঁচে যান, তাহলে আপনারা আবারও দুর্নীতিবাদ নেতার পেছনে নিরিকুত্তার মতো ঘুরে বেড়াবেন। আবারও আপনারা চলার পথে যেখানে সেখানে থুতু ফেলবেন। আবারও আপনারা সুযোগ বুঝে বাসের ভাড়া বাড়িয়ে দেবেন। আবারও নির্জন অন্ধকারে আপনারা কিশোরীকে ধর্ষণ করে ঝোপঝাড়ের ভেতরে তার লাশ ফেলে রাখবেন। আবারও মাদ্রাসার ভেতরে নিষ্পাপ শিশুদের বলৎকার করবেন। আবার ঘুষ না পেয়ে ন্যুজ্জ লোকের ফাইল আটকে রাখবেন। এ যাত্রায় বেঁচে গেলে এই আপনারাই আবার শিশুর দুধে ভেজাল দিবেন, লোহার বদলে বাঁশ ঢুকাবেন, ফেরিঘাটে জট পাকাবেন, থুরথুরে বৃদ্ধার ভাতা মেরে খাবেন, অনাহারে লোকের থালা কেড়ে খাবেন, বাউলের কুঠিরে আগুন জ্বালাবেন, লুটপাট করে বিদেশে পালাবেন। এই সব কিছুই আপনারা করবেন যারা এই যাত্রায় বেঁচে গিয়ে
একজন দিনমজুর লোককে বুকে জড়িয়ে ধরতে চেয়েছিলেন। জানি আপনারাই বুড়িগঙ্গা নদীতে বর্জ্য ফেলবেন, পাহাড় কেটে কারখানা গড়বেন, বানরের খাবারে বিষ মাখাবেন, মন্দিরে মন্দিরে হামলা করবেন, ধর্ম নিয়ে ব্যবসা করবেন, বিজ্ঞান চিন্তায় চাপাতি চালাবেন, বিশ্ববিদ্যালয়ে রক্তপাত ঘটাবেন, মানুষ হত্যার মিছিল করবেন। এই সব কিছু আপনারাই করবেন। এ যাত্রায় বেঁচে যাওয়ার এক মুহূর্ত পর থেকে আবার আপনারা তাই করবেন যা আপনার পূর্বপুরুষেরা করে এসেছেন। ধন্যবাদ। অপূর্ব, অসাধারণ হয়েছে। আসলে তাই হচ্ছে এবং Emotional হয়ে হবে। গেলাম তো আসলে, তোমারটার মধ্যে একেবারে গানই ভালো হচ্ছে, বন্ধুরা কি বলে? হ্যাঁ। এবং তুমি একটা জিনিস, আমি আমার সেরা কমেন্ট এভাবেই করি, কামরুল আরিফিন। জিনিস নাকি? বগুড়া বাড়ি। না, এটা কি এর আগে পড়ছিলা নাকি কোনো ইয়েতে? না 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 না, এগুলা হচ্ছে আমার অন্য একটা বন্ধু ক্লাব 94 এর বাইরে, এগুলা সব অচেনা কবির কবিতা আমি পড়তেছি। হ্যাঁ, ওই যে এই যাত্রায় বেঁচে গেলে যেটা হয়েছিল, মানে খুব একটু ইয়ে হয়েছিল এবার, ওই যে- না আমি আমি ওইটা এ- এ- লকডাউন ছিল, এই আমি টাইপের একটা কবিতা। আমি লকডাউন, পড়ছিলাম। লকডাউন। হুম, কিন্তু আমি এটা হচ্ছে এর আগে লকডাউনের এর একটা পরবর্তী। কবিতা পড়ছিলাম, সেটা হচ্ছে এই কবির একটা কবিতা পড়েছিলাম, সেটা হচ্ছে চেতনা যখন খাবার টেবিলে, ওই যে হ্যাঁ 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 হ্যাঁ। খাওয়া নিয়ে আর একটা পড়েছিলাম আর কি এর আগে, কিন্তু এই কবিতা না। গতিতে বলছিলাম। কাজী নজরুল লিখছে লাইজু, তুই আমারে ক্লাস দিলে করতে রাজি আছি। নজরুল, কাজী নজরুল। অবশ্যই অবশ্যই। নজরুল কিন্তু কাজী যে ছবি দিচ্ছে এখন, আমরা খুব কনফিউজ যে কাজের কি সমস্যা, এত সুন্দর সুন্দর কেন ছবি দিচ্ছে সে। কিন্তু কাজী নজরুলের কান ধরে উঠবস করার প্র্যাকটিসটা করতে হবে আর কি। এটা না না, নাচবে, ও বলছিল নাচবে, আচ্ছা, গান শুরু করবে। নাচও খারাপ না। উর্মি কোন ইয়ে হচ্ছে, ঠিক আছে সব? ওকে, আমার সব ঠিক আছে। তুই এত তোর কিসের প্রবলেম? আমাকে নিয়ে খালি খোঁচাচ্ছিস। না, ঠিক আছে। আলিম জামান আছে, লেখছে আসি, দেখছি আলিম লেখছে, আলিম আছে। হ্যাঁ, আলিম আমাদের সাথে আছে, কারণ আলিম, আলিমের তুমি থাকো, তোমার একটা কবিতা আমাদের হবে। আমাদের সাথে, আমরা শুধু একলা আসিনি, আমাদের সাথে অনেক আমাদের 94 এর কবি বন্ধুকেও সাথে রাখছি আর কি। আচ্ছা আচ্ছা, এবার তো লাইজুর কবিতা okay, বোধহয়। হ্যাঁ। আচ্ছা, এখন আমি ভারতীয় আঞ্চলিক একটি কবিতা বলছি, দেবব্রত সিংহের তেজ কবিতাটি। আমি জাম্বনি কুড়িপাড়া শিবকুইরির বেটি সাজলি বটে, কাগজওয়ালারা বললে ও অতটুকু বললে হবে কেন, তুমি এবার মাধ্যমিকে প্রথম হয়েছ, তোমাকে বলতে হবে কারো কিছু। চিবিওয়ালারা বললে তুমি ক্ষেত মজুরের মিয়া, কি করে মাধ্যমিকে প্রথম হইলে বলো দেখি, তোমাকে বলতে হবে সব খুলে। পঞ্চায়েতের অনিবৌদি, প্রধান উপপ্রধান, এমএলএ এমপি সব একবার হামলিয়ে পড়লো আমাদের মাটির খুইরে ঘরে। জাম্বনি স্কুলের হেডমাস্টার সে কোন বিয়ান বেলা, টিনের আগর খুইলে হেইকে ডেইকে ঘুম ভাঙায়। খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে জড়ায় ধরে শুয়েছিলাম আমি। কুইরা ঘরের ঘুটঘুটে আধারে হেডমাস্টার মশাইরে দেখে চোখ কচালে মায়ের পাড়া, আমি হা হয়ে ভাবছিলুম একে স্বপন দেখছি নাকি। হেডমাস্টার বললে এটা স্বপন লয় সত্যি বটে। কথাটা শুনে কেঁদে ভাষায় ছিল আমরা দুমা বেটি। আজ বাপ বেঁচে থাকলে দেখাইতে পারতুম বহুত কিছু। আমার বুকের ভেতর যে তেজালো সন্ধ্যা বাতিটা জ্বালায় মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের কুইরা ঘরটাকে আলো কইরাছে, সেটা দেখাইতে পারতুম। আপনারা বলছেন বটে তোমাদের মতো মাইয়ারা উঠে আসলে তাহলে ভারতবর্ষ উঠে আসে, কথাটা খুবই সত্যি। কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খারাপ পাহাড়ে উঠা কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে।
আমি জামবনি কুঁড়ি পাড়ার শিবকুইরির বেটি সাজলি। যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি, বিটি না মাটি। ঠাকুরমা বলতো পরের ঘরে হেসেল ঠেলবে, তার আবার লেখাপড়া। গায়ের বাবুরা বলতো তুই কুইরি পাড়ার বিটি ছিলা, তোর তো কামিন খাটা ছাড়া গতি কি। বাপ বলতো দেখ সাজলি, মন খারাপ করলে তো হাইরে গেলি। এসব কথা এক কানে সিমহালে আরেক কানে বাইর করে দিবি। তখন বাবুপাড়ার কুচিল দেওঘরে কামিন খাটত মা। ক্ষয় রোগের তারসে মায়ের গতরটা ভাঙে নাই অতটা। মাঝে মাঝে জ্বর টর আইলে মা চুপচাপ একনাথে তালাই পেতে শুয়ে থাকতো। মনে আছে, সে ছিল এক জার কালা সকাল। রোদ উঠেছিল ঝলমলানি, ঝিঙা ফেলা রোদ। আমি রোদে পেট দিয়ে গা দুলায় পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এ সামন্ত রাতার ইতিহাস। বেঘরের গিন্নি লোক পাঠাইছিল বারপত। মায়ের জ্বর, তারা তা শুনতেই রাজি না। আবার দাদি বুড়ি তখন বেঁচে কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষ তো বুড়ি সেদিন পড়া থেকে উঠায় মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরানো ফটক ঘেরা উঠান, অত বড় দরদালান, অত বড় বারান্দা, সব ঝাট ফাট দিয়ে সাফ সুতর করে আসছিলাম চলে। দেওঘরে গিন্নি আমার নাই ছাড়ল, এক গাদা এটা কোটা জুঠা বাসন আমাকে ধরাই দিলেন। বললাম আমি তোমাদের ঝুটা বাসন ধুইতে লাগবো। বাবু গিন্নি সে কি রাগ! কি বললি? যত বড় মুখ না তত বড় কথা। তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা, সবাই এতকাল আমাদের জুটা বাসন ধুয়ে গুজারে গেল, আর তুই বললি আমাদের জুটা বাসন ধুইতে লাগবি? হ্যাঁ, আমি বললাম আমি তোমাদের জুটা বাসন ধুইতে লাগবো, তোমার লোক দেখে লাওগে। আমি চললুম। কথাটা বলে আমি গটগট গটগট করে বাবুগিনীর মুখের সামনে দিয়ে বেরোয় চলে আইলো। তা বাদে সে নিয়ে কি কাণ্ড, কি ঝামেলা! বেলা ডুবলে মাহাতাদের ধান কাটে, বাপ ঘরকে ফেলে আইলে দুপাতা লেখাপড়া করার লাতনির ছোট মুখে বড় থুতির কথা সাত কাহন করে কইছিল দাদি বুড়ি। মা কোনো রাগ করে নাই। আগর মাসের সন্ধ্যা বেলায় অ্যাঙ্গনাতে আগুন জ্বেলে হাত পা সেঁকছিল মা। এক মাথা ঝাঁকড়া চুলে ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। আমি বাপের অমন চেহারা কোনো দিন দেখি নাই। বাপ সেদিন মার দাদি বুড়ির সম্মুখে আমাকে কাইচকে ডাইকে বললে, মাথায় হাত বুলায় গম গমা গলায় বললে, যা করেছিস বেশ করেছিস। শোন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই কইরাছে কামিনগিরি, বাবু ঘরে গতর খাটায় খাইছে, তাতে হয়েছেটা কি? এই কথা মনে রাখবি সাজলি, তুই কিন্তু কামিন হবার লেগে জন্মাস নাই। যত বড় লাট সাহেবই হোক না কেন, কারো কাছে মাথা নুয়ে নিজে তেজ বিকাবিলাই। এই তেজটুকুল্লাই লেখাপড়া শিখাইছি তোকে, না হলে আমাদের মতো হাবাতা ঘরে মানুষে আর আছেটা কি? আমি জামবনি কুইরি পাড়ারে শিব কুইরির বেটি সাজলি, কবের কার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যায় কাগজওয়ালা টিভিওয়ালার সামনে এখনই কি যে বলি। তাল পাতার লদ দিয়ে ঘেরা গোবর লতার একনাতে লুকে এখন লুকাকার, তার মধ্যে বাঁশি বাজায় জিপ গাড়িতে চেপে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আইলে ছুটে। কোথায় সাজিলি কুইরি, কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুইরা ঘরে। হেডমাস্টার বললেন, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়ালেন। পিঠ চাপড়ে বললেন, তুমি কামিন খেটে মাধ্যমিকে প্রথম হয়েছ,
তাই তোমারে দেখতে আইলাম। সত্যি বড় গরিব অবস্থা বটে। তোমাদের মতো মেয়েরা যাতে উঠে আসে, তার লাগে তো আমাদের পার্টি, তার লাগে তো আমাদের সরকার। এই নাও 10,000 টাকার চেকটা এখন রাও। শোনো, আমরা তোমাকে আরো ফুল দিব, সম্বর্ধনা দিব, আরো দেদার টাকা তুলে দিব। এই টিভির লোক, কাগজের লোক, কে কোথায় আছো এদিকে আসেন। তক্ষুনি ছোট বড় সব রকমের ক্যামেরা ঝলকে উঠলো, ঝলকে উঠলো মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী লয়, মন্ত্রী লয়। ঝলকে উঠলো আমার বাপের মুখ, গনগনে আগুনের আগুন পাড়া মানুষের মুখ। আমি তক্ষুনি বইলে উঠলাম, না না, এ টাকা আমার নাই লাগবে। আর আপনারা যে বলছেন ফুল দিবেন, সংবর্ধনা দিবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললেক। গায়ের সে দেওঘরের গিন্নি বড় বড় ছেলে, সে এখন পার্টির বড় নেতা। ভিড় ঠেলে সে এসে বললে, কেন রে, কি হয়েছে সাজলি? তুই তো আমাদের বাড়ি ঘরে কামিন ছিলি, তোর কি কি লাগবে বল, তোর কি কি লাগবে খুলে বল। বললুম, আমার পাড়ায় শয়ে শয়ে সাজলি আছে, আরো শিবকুইরের বেটি আছে গা গিরামে। তারা যতদিন অন্ধকারে পইরা থাকবে, তারা যতদিন লেখাপড়ার লাগি কাইন্দে বলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। শুনছেন আপনারা? ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। ধন্যবাদ। ধন্যবাদ, অনেক সুন্দর হয়েছে লাইজু। সুন্দর অভিব্যক্তি। মাশাআল্লাহ, আমি তো অনেক ভালো হয়েছে। লাইজুর আমি তো হাসির নাই ফ্যান হয়ে ছিলাম, এখন কবিতার আবৃত্তিরও ফ্যান হয়ে গেলাম। হ্যাঁ, যদিও সারোয়ারের ছোট কবিতা পছন্দ, কিন্তু তারপর মানে না না তুমি না, ওই ইয়ে যে করতে পারবা না কি mixing মানে ছিল যে একবার ডিফারেন্ট এক্সপ্রেশন ছিল যে এই জন্য অ্যাট্রাক্ট করছে আর কি। অসাধারণ অসাধারণ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নাই হয়ে গেলাম, নাই। আচ্ছা, এখন আমাদের কলম জাদুকর হুমায়ুন আহমেদের একটি কবিতা, উনি প্রবন্ধকার উপন্যাসিক যেরকম ছিলেন, তেমনি কবিতাও লিখেছেন গুটি কয়েক। এর মধ্যে একটি উল্লেখযোগ্য কবিতা হচ্ছে গৃহত্যাগী জ্যোৎস্না। তো সেটা নিয়ে আসছে কবির আমাদের সামনে উপস্থিত হচ্ছে। কবির। ধন্যবাদ লাইজু। তুমি যে এতক্ষণ ধরে কবিতাগুলো, আমি তো স্তব্ধ হয়ে গেছি, এখন আমার গলা থেকে কিছু বের হচ্ছে না। তো আমি ট্রাই করছি বের হবে। ইনশাল্লাহ। গৃহত্যাগী জ্যোৎস্না, হুমায়ুন আহমেদ। প্রতি পূর্ণিমার মধ্যরাতে একবার আকাশের দিকে তাকাই, গৃহত্যাগী হবার মতো জ্যোৎস্না কি উঠেছে? বালিকা ভুলানো জ্যোৎস্না নয়, যে জ্যোৎস্নাই বালিকা ছাদের রেলিং ধরে ছুটোছুটি করতে করতে বলবে, ও মা গো, সুন্দর চাঁদ। নবদম্পতির জ্যোৎস্নাও নয়, যে জ্যোৎস্নাই দেখে স্বামী গাঢ় গড়া স্বরে স্ত্রীকে বলবে, দেখো দেখো, চাঁদটা তোমার মুখের মতোই সুন্দর। কাজলা দিদির সাথে জ্যোৎস্না নয়, যে জ্যোৎস্না বাসি স্মৃতিপূর্ণ ডাস্টবিন উল্টে দেয় আকাশে। কবির জ্যোৎস্না নয়, যে জ্যোৎস্না দেখে কবি বলবেন, কি আশ্চর্য, রূপোর থালার মতো চাঁদ। আমি সিদ্ধার্থের মতো গৃহত্যাগী জ্যোৎস্নায় জন্য বসে আছি, যে জ্যোৎস্না দেখা মাত্র গৃহের সমস্ত দরজা খুলে যাবে, ঘরের ভিতর ঢুকে পড়বে বিস্তৃত প্রান্তর, প্রান্তরে হাঁটবো হাঁটবো আর হাঁটবো। পূর্ণিমার চাঁদ স্থির হয়ে থাকবে মধ্য আকাশে, চারিদিক থেকে বিবিধ কণ্ঠ ডাকবে, আয় আয় আয়। ধন্যবাদ, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ কবিরকে। কবির খুব এইটা সুন্দর ভালো লাগে হয়েছে। আমার, বুঝছো? আমি নেক্সট ইয়ারে খুবই এইসব সুন্দর। ছোট ছোট কয়েকটা কবিতা এক বছর ধরে প্র্যাকটিস করবো আর কি, বুঝছো? তারপরে আচ্ছা, তো বলবো, চলবে জ্যোৎস্না। ভালো হয়েছে। ওকে, তারপর আমরা পরের সেগমেন্টে চলে যাই। সবার কাঙ্ক্ষিত ডুয়েটে চলে যাচ্ছি আমরা। ইমন আর উর্মির ডুয়েট হচ্ছে পূর্ণেন্দু পত্রীর কথোপকথন 2। এত দেরি করলে কেন? সেই কখন থেকে অপেক্ষা করছি। কি করব বলুন ম্যাডাম,
টিউশনি শেষ করে বাইরে তখন ঝুম বৃষ্টি। আমার জন্য তো আর গেটের বাইরে মার্সিডিস দাঁড়িয়ে থাকে না যে ড্রাইভারের কুর্নিশ নিতে নিতে হুট করে ঢুকে পড়ব। তাই ঝুম বৃষ্টি মাথায় নিয়ে কাদা জল ভেঙে গরিবের গাড়ি, মানে দু পায়ের ওপর ভরসা করেই আসতে হয় আপনার আমন্ত্রণ রক্ষা করতে। তবে আজ রিকশায় করে এসেছি, নইলে একবারে কাক ভেজা হয়ে যেতাম। রিকশা খুঁজে পেতেই যা দেরি হলো। ইস, বেশ ভিজে গেছো দেখছি। কাছে এসো তো, রুমাল দিয়ে মুছে দে। ওহো, আমি তো ভেবেছিলাম তোমার শাড়ির আঁচল দিয়ে মুছে দিবে। ঠিক আছে, রুমালি সই। না মিস্টার, ওটা ভবিষ্যতের জন্য জমা থাকুক। যখন তোমার বউ হব তখন ইচ্ছেটা পূরণ হবে। আচ্ছা, আর যদি তা না হও, তবে আমি বুড়ো বয়সে পান চিবোতে চিবোতে কোনো এক বাদল ঘন দিনে বসে বসে রোমন্থন করব আজকের এই রুমালি ভালোবাসাময় সময়টাকে। নাতিপুতিকে তখন প্রথম প্রেমিকা আর এই রুমালটার গল্প শোনাবো। প্লিজ, এভাবে বলো না। কেন, আমি তোমাকে পাবো না? তুমি কি আমাকে চাও না? আমাকে ভালোবাসো না? উত্তরটা আসলে একটু কঠিন। তোমাকে চাই, আবার চাই না। ভালোবাসি, আবার বাসি না। হেয়ালি রাখো, আমি স্পষ্ট জানতে চাই। তবে শোনো, আমার প্রতিদিন জীবন সংগ্রামের নির্মম বাস্তবতা তোমার জানা নেই। সেই জীবনে তুমি কখনো অভ্যস্ত হতে পারবেও না। তোমাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ, করো। একটু আগে একটা টং দোকানে ছাউনিতে গা বাঁচিয়ে রিকশা খুঁজছিলাম। খুব শীত শীত লাগছিল। তখন চা খেয়েছিলাম ভাঙা কাপে। আধোয়া সে কাপে লেগেছিল অনেক মেহনতি মানুষের ঠোঁটের ছোঁয়া। লেগেছিল থুতু, যা এখনো আমার ঠোঁটে লেগে আছে। তুমি কি পারবে সেই ঠোঁটে চুমু খেতে? ধন্যবাদ। ধন্যবাদ। সবাই হাততালিতে আবার দাও, কারণ লাইভে মিউট ছিল আর কি। হ্যাঁ, একটু হাঁটতেছিলাম না আমরা, ঠিক আছে। মারাত্মক মারাত্মক জটিল হয়েছে। অপূর্ব। আমি ভাবছিলাম ডুয়েট শুনে আমি একটু রিল্যাক্স বসছিলাম, ভাবছিলাম একটু বড় হবে, বুঝছো, বেশি বড় ছিল না আর কি। লাইজু পারে বড়। আমরা Okay. এখন আমাদের হ্যাঁ। সময় যেহেতু খুবই কম, আমাদের ক্লাব 94 এর অসাধারণ কিছু বন্ধু আছে যারা কবি। তাদের লেখাগুলো আমরা একটা পর্বতে আলাদা করে ভাগ করেছি, যে ওদের সবারটা আমরা আলাদা করে একটা বন্ধু পর্ব, এটাকে আমাদের নাম দিলাম আমরা বন্ধু পর্ব। তো সেই হিসেবে এখন কানিজ বিথির একটা কবিতা, যেটার প্রত্যাবর্তন, ইমন দিয়ে শুরু করছি, মনকে দিয়ে। ইমন। কি একসাথে? না, না, আমি একজন, ওকে। সব বন্ধু। প্রত্যাবর্তন লিখেছেন আমাদের বন্ধু 94-এর কানিজ বিথি। নগর জুড়ে অকাল বৈধব্যের হাহাকার, বিচ্ছিরি রকমের শান্ত সময়, যন্ত্রণার ভেতর নতুন যন্ত্রণাকে উস্কে দেয়। যোগাযোগহীনতার এই শহরে নিজেকে কেমন পরিত্যক্ত বাড়ি বলে মনে হয়। কথারা ফুরিয়ে যাচ্ছে। বিকেলবেলার রোদগুলো সন্ধে নামার আগেই দুম করে বেরিয়ে চলে যায়, পথ হারায়।
কত শত নাম না জানা উৎসবের নগরীর পথ জুড়ে এখন অভিমানের গন্ধ। ব্যক্তিগত দুঃখগুলো লুটোপুটি খায় এ নিষ্প্রাণ ক্লান্ত সময়। মন খারাপ ভর করে ফোনের স্ক্রিনে, ঝাপসা হওয়া কাঁচে, আয়নার দাগে নিজেকে মুঠো কাগজে জড়ো করে ছুড়ে দিচ্ছি শূন্য জানালার বাইরে। নিঃসঙ্গ চাঁদের আভায় হুটোপুটি খেয়ে আবার একা একাই ফিরে আসে এই স্মৃতির সংসারে। আমার এক জীবনে জমা পুঞ্জ অনুভূতি ক্রমাগত পাঁজর ছিঁড়ে বেরিয়ে আসতে চায়, ফিরে পেতে চায় শরৎ শিউলি ভোর। প্রেমিকের বলা শেষ কথার মতো সত্যি হয়ে যাক এ অসুর সময়। আবার ফিরে আসুক আমার ইচ্ছে বিকেল, কফির চুমুক, চকচকে সোনালী রঙের এক চালা খড়কুটোময় ঘর স্বপ্ন। ফিরে আসুক ব্যস্ত শহরে সন্ধ্যা, সারি সারি গাছেদের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা, অফিস থেকে ফেরা অশ্রাব্য শব্দ, বসন্তের পলাশ ঝরে পড়া, হাতের হাতে চুমুর ছোঁয়া। ফিরে আসুক নবজাতকের চিৎকার হয়ে কোলাহলপূর্ণ আমার পুরনো শহর, পুরনো সময়। বারবার ফিরে ফিরে আসুক, বারবার ফিরে ফিরে আসুক, বারবার ফিরে ফিরে আসুক। ধন্যবাদ। কানিজ বিথি, ধন্যবাদ। ধন্যবাদ, অনেক ভালো হচ্ছে। আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে কানিজ বিথি হচ্ছে আমার একেবারে ছোটবেলার বন্ধু। আমরা একসাথে বড় হয়েছে। আমি এর আগে একটা প্রোগ্রামে অনুষ্ঠানে বলেছিলাম। ও খুব ভালো লেখে, ওর কবিতা আমি প্রায়ই পড়ি। তো এবার সত্যি চমৎকার। ইমনকে আর কি দায়িত্ব দিলাম যে ওর কবিতা তুমি পড়ো, সবসময় তো আমি পড়ি, এবার তুমি পড়ো। ভালো আমি হয়েছে আসলে বন্ধু ইমন। টেনশনে আছি, হ্যাঁ, মানে অন্য অপরিচিত কবিতা বললে সেরকম ইয়ে থাকে না আর কি, দায়বদ্ধতা থাকে শুধু কবিতার প্রতি। কিন্তু এখন তিনটা দায়বদ্ধতা, একটা হচ্ছে আমাদের দর্শক বন্ধু যারা মানে যারা শুনছে তাদের প্রতি দায়বদ্ধতা, কবিতার প্রতি দায়বদ্ধতা, আবার কানিজ বিথির প্রতি দায়বদ্ধতা, আবার উর্মি আমাকে পড়তে দিছে এটার একটা দায়বদ্ধতা। মানে এটা কি একটা প্রেশার আর কি। তুমি ভালো করেছো, ঠিক আছে। তোমার সব দায়বদ্ধতা আমি নিয়ে দায়বদ্ধতা নিলাম। লকডাউনে আছো তুমি। আচ্ছা, এরপরে এরপর হচ্ছে লাইজুর কবিতা, আমাদের আরেক বন্ধু হ্যাঁ। ক্লাব 94 এর আরেক বন্ধু জেসমিন আক্তারের কবিতা। জেসমিন আক্তার কবিতা। হ্যাঁ, অবেলার বৃষ্টি, এই কবিতাটি পড়বে আমাদের আমাদের খুব মিষ্টি বন্ধু লাইজু। আসলে দেখা যায় কি, সময়ের একটা জিনিস, সেটা যখন পাওয়া যায় সময়ে, সেটার মূল্য অনেক থাকে, কিন্তু অসময়ে সে জিনিসটা মূল্যহীন থাকে। তো আমাদের বন্ধু জেসমিন আক্তার তার অবেলার বৃষ্টিতে সেই কথাটি অনেক সুন্দর করে তুলে ধরেছে। আমরা বন্ধুর কবিতাটি পড়ছি, শোনো। অবেলার বৃষ্টি, জেসমিন আক্তার। হঠাৎ করে কালো মেঘদল বিকেলটাকে চুরি করে ছুপ করে যেন সন্ধ্যা নামিয়ে দিল। যেমনটি করে 12-13 বছরের উচ্ছলা রোদেলা মেয়েটির কিশোরী বয়সটাকে টেনে আসন্ন যৌবনা ষোড়শে টেনে দাঁড় করিয়ে দেয়। বিষণ্ণ মেয়েটি জানালার ফাঁক গলে কালো মেঘদলে হয়তো কোনো কালো চোখের মায়া খুঁজে বেড়াচ্ছিল। অবিন্যস্ত ছুটোছুটি করে কষ্ট ভার সইতে না পেরে বৃষ্টি হয়ে ঝরে পড়ল মেঘদল। গ্রিলের ফাঁকে হাত দিয়ে বৃষ্টির পানি ছুঁয়ে নিজের চোখ, মুখ, ঠোঁটটিকে সিক্ত করে নিচ্ছিল মেয়েটি। এক অজানা ভালো লাগায় বয়ে যাচ্ছিল তার ভেতর। খুব ইচ্ছে করছিল বৃষ্টির বুকে নিজেকে সঁপে দিতে, বৃষ্টি স্নানে নিজেকে স্নাত করতে, কিন্তু উঠে দাঁড়িয়েও পা দুটো
আর একটু সাহসী হয়ে উঠল না খিড়কি খুলে চৌখাট পেরোনোর। অজানা আশঙ্কা নিয়ম নীতি যেন পায়ের মধ্যে শেকল করে রেখেছিল। সাজবেলার বৃষ্টি তো বড্ড বেশি অবেলায় হয়ে গিয়েছিল। এদিকে বৃষ্টি অভিসারী প্রেমিকের মতো দীর্ঘক্ষণ অপেক্ষা করে রাগে অভিমানে এক বুক কষ্ট নিয়ে চলে গেল। তখন মেয়েটি বের হয়ে বৃষ্টির রেখে যাওয়া পদচিহ্নে পা মিলিয়ে সাহসী প্রেমিকা হওয়ার ব্যর্থ চেষ্টা করলো, আর তার গাল দুটো নিজের অশ্রু জলে সিক্ত হতে লাগলো। কি এমন ক্ষতি হতো একটু সাহসী হয়ে উঠলে? আজ সবকিছুই ঠিক রইল, মেয়েটি শুধু এলোমেলো। তৃষ্ণার্ত ঘর্মাক্ত মেয়েটি মিতালি করলো নদীর সাথে। নদীর ভালোবাসায় নিজেকে আকণ্ঠ নিমজ্জিত রেখেও চাতকিনীর ন্যায় তাকিয়ে থাকে আকাশের দিকে বৃষ্টি ছোঁয়ার ওষ্ঠ সিক্ত করবে বলে। বহু বছর পর ঠিক সাজবেলাতেই চোখে পড়ল মেয়েটির পাশের বিল্ডিং এর এক কার্নিশের ফুটে ওঠা অবেলা বকুলের দিকে। প্রকৃতি প্রেমে অযত্নে অবহেলায় সগৌরবে নিজেকে প্রস্ফুটিত করে রেখেছে। আবার ঠিক সেই বিল্ডিং এর বারান্দায় কেউ যত্ন করে লাগিয়েছে গোলাপের চারা। বকুলের দোষ কোথায়? অবেলায় অস্থানে ফুটেছে বলে? প্রকৃতির প্রতি কার প্রেম বেশি? কে বেশি সৌরভ ছড়িয়ে প্রকৃতিকে সুবাসিত করে রাখবে? অবিনস্ত বকুল না সুবিনস্ত গোলাপ? বহু বছর পর সেই ষোড়শী বয়সের অবেলা বৃষ্টির কথা মনে পড়ে গেল। বয়ে যাওয়া এতগুলো বছরে কতবার বৃষ্টিতে ভিজে আকণ্ঠ নদীর বুকে নিজেকে নিমজ্জিত রেখে কখনো বা সমুদ্র স্নানে সিক্ত হয়ে ও সেই তৃষ্ণা নিবারণ হয়নি। শিহরিত হয়নি সমস্ত শরীর, কেঁপে ওঠেনি আঙুলগুলো, আনন্দে আত্মহারা হয়ে হৃদস্পন্দনে বেড়ে যায়নি যেমন হয়েছিল ষোড়শী বয়সের সে অবেলা বৃষ্টির ছিটে ফোঁটা নিজেকে সিক্ত করে। ভাবতে ভাবতে মেয়েটির চোখ যুগলে মেঘদল বৃষ্টি হয়ে ঝরে মেয়েটির গাল ঠোঁট চিবুক সিক্ত করে দিচ্ছিল অপূর্ণ অতৃপ্ততায়। আজ সব কিছুই ঠিক রইল, মেয়েটি শুধু এলোমেলো। ধন্যবাদ। ধন্যবাদ লাইজুকে, অনেক সুন্দর করে পড়েছে, ভালো লেগেছে। ধন্যবাদ। আচ্ছা এবার এরপর কবি আসছে রাহুল চৌধুরী কবিতা নিয়ে। ক্লাব 94 এর বন্ধু রাহুল চৌধুরী খুব সুন্দর কবিতা লিখে। কবির আসছে এবার রাহুলের কবিতা নিয়ে। ধন্যবাদ লাইজু, তুমি যে কবিতা তোমার পরে কেন হয় কবিতা পড়তে হচ্ছে। তো আমি চেষ্টা করছি আবারও। আমাদের বন্ধুবর রাহুল চৌধুরী সিলেটের মানুষ, সিলেট থেকে কবিতা লিখে পাঠিয়েছে আমাকে। ধন্যবাদ রাহুলকে। প্রথমেই শুরু করছি। কল্পিত ভাবুক রাহুল চৌধুরী। ইদানিং তোর চোখে আমি তুলসীর মঞ্জুরি দেখতে পাই, তোর চুলে দেখতে পাই মেঘের কারুকাজ। তোর দৃষ্টি ইদানিং আমাকে নিয়ে যায় অনেক দূরের গহীন গগনে। তোর হাত দুটিতে ইদানিং আমি খুঁজি আমার নির্ভরতা। তাই তো ইদানিং তোর স্পর্শের মাঝে আমি যুবতী হয়ে গুটিয়ে যাই, আর তোর কাছে আসলেই অনুভবে পাই শ্বেত চন্দনের পবিত্রতা। ধন্যবাদ, ধন্যবাদ সকলকে। ছোট কবিতা। ধন্যবাদ কবির। ধন্যবাদ কবিরকে, অনেক ধন্যবাদ সুন্দর হয়েছে। কবির এবং হচ্ছে রাহুল চৌধুরীকে ও তাকেও ধন্যবাদ। সারোয়ার খুশি ছোট কবিতার জন্য, এটা আমি জানি। অনেক খুশি। সারার খুশি হয়েছো? অনেক খুশি। হ্যাঁ, খুশি হয়েছে না? না মানে আজকে টাইম ম্যানেজমেন্ট একদম পারফেক্ট। দেখো
8:20 বাজে, এখনো অলমোস্ট আই ক্যান সে 1 ঘন্টা আছে, অলমোস্ট আই ক্যান গিভ ইউ 1 আওয়ার মোর। সো বুঝতে পারতেছো 1 ঘন্টা তোমরা অনেকগুলো কবিতা কভার করতে পারবা আরো। দেখা যাক আমরা যাই তাহলে। এরপরে আসছে উর্মি ক্লাব আসছে। 94 এর বন্ধুর আচ্ছা, এর আফসানা, বলতে বলতে আবার তোমাকে মিস আফসানা চলে আসছে। মিস করছিলাম তোমাকে। হাই, আমি চলে ঈদ আসছি, মোবারক। আমি দৌড়াতে দৌড়াতে চলে আসছি অফিস থেকে থ্যাংক এসেই। ইউ। ওয়েলকাম, you. আমিও মিস করছিলাম। আমাদের এইবারের ওয়েলকাম। ঈদের শ্রেষ্ঠ আকর্ষণ কামরুল আরেফিন। কামরুলের জয়ে জয় আকার এবার কবিতার আসর। তো সত্যি আরেকজন কামরুল যে অসাধারণ খুব লিখছে। হ্যাঁ, আরেকজন অসাধারণ আবৃত্তিকার উর্মি আসছে নায়র 1 নাম্বার কবিতা নিয়ে। নায়র 1, ও, উর্মি। বাহ, আমি পড়বো কামরুল আরিফিনের কবিতা নায়র 1। এটি ওর অনেক প্রিয় একটি কবিতা এবং ওর অনেক গভীর ও আবেগের জায়গা থেকে লেখা। কামরুল আরিফিন ময়মনসিংহের মানুষ। ওর নায়র কবিতাটির 2টি অংশ আছে, নায়র 1 এবং নায়র 2। যদি কখনো অন্য কোনো অনুষ্ঠানে সুযোগ পাই তাহলে ওর নায়র 2 এর কবিতাটি আমি পড়বো। আজকে পড়ছি নায়র 1। নাও নিয়া গেছোস পাষাণ, বাইতে অসীন ঘাটে, যা আরো যা, বেশি কইরা যা, ভুইলা আমারে ভাসবি তুই সখী লয়া, যেদিন উজানে নাওয়ের কি দোষ বল, আমারই নাও তো বলে না মিশে, নায়র নিতে গেলি যেদিন তারও 2 দিন আগে, কথা যা বেসিনি সখা, তোর কি মনে আছে? পূবালি বাতাসে হিস হিস শব্দের মতন তোর কথা কানে বাজে, নিয়া যাবি আমারে তুই কইছিলি আর কয়দিন বাদে। আকাশ রঙিন, মন রঙিন, উঠছিল যে আমার মন, নাও আর আহে না মাঝি আমার ঘাটে। পড়লো যে ভুবন, সত্যের আগুনে জ্বলে আমার গতরে পিন্দনে যা, নাও আমি জ্বালাইয়া দিমু মাঝি আমার দীর্ঘশ্বাস দিয়া। রাইতিলে আইরে কান্দুন মাঝি, নাও নিয়া কেন গেলা, নায়ের দুলুনি বুকে লাগে, ভেতরটা ভাইঙ্গা যায়। নাওয়ের খোঁজ নিবার লাইগা মাঝি চোখের না দিছি বিলাপের জন্ম হইবার না দিছি, বুকে দিছি পাড়াইয়া ঘুম। বুকের খাসায় মাঝিরে কইলাম, দিছি তুষের আগুন চাপা, মন হচ্ছে খালি শুধু মাঝি, মন যে আমার এমন কাঁচা। জোয়ারে জোয়ারে জল যখন তোমরা মুস্রায় আহে, প্রেমের আগুন জ্বলে আরো বেশি, পোড়ায় খাটি করে। যেদিন বহুত কষ্ট পাইলাম মাঝি, দেখি তুই আর আমার নাই, মাঝি তোর ছাড়া কেমনে থাহুম, তোর ছাড়া কই যাই। বিষের বোতল খাইতে চাইছিলাম মাঝি, বোঝ কেমন অবুঝ মন আমার। পরে ভাবলাম তোরে কিছু কথা কইবার আছে, পরান্ডা সামলাবার। প্রেমের লাইগা জীবন দেবো কেন, জানা দরকার কারণ। মাঝি নাওয়ের ভাষান আমার লগে তোর, তোর লাইগা মরণ। শাপলা শালুক আর পদ্মের গানে বিরান জলের মাঝে বুকের ধুকপুকানি এক হইছিল, তোর কি মনে আছে? সুখ কিছু তোর দিছি, মিশাইছি গতরে গতর খানি, মধুচন্দ্রিমার সুখ দিছিলাম নাউরে মন বিছানা পাতি। উপরে খোলা আসমান আর নিচে আসিল জল, তাই বুঝি সুইরা ফেললি বাজি, কইরা এত প্রেমের স্থল।
দোষ কি আমার, নাকি কপালের লিখন আমার লগেই এমন? নাও যেন ডুবে মরা গাঙ্গে, আমারে ডুবাইছস যেমন। নাওয়ের খোঁজ আমিও রাখতাম সকাল সন্ধ্যা বেলা, নাও নাই, আমিও নাই, তরে এখন মাঝি রাখবো কেডা? কাল বৈশাখী তোরে খাইবো, গিল্লা খাইবো কইলাম। নাওয়ের হাল যেমন অন্যের দিয়া তুই ধরছস বাদাম, মরণ হইব তোর নাওয়েরই মধ্যে আমার যেমন হইছে। তুই আমি মিলবো মাঝি অসীম বাদিয়ার ঘাটে, তুই আমি মিলবো মাঝি অসীম বাদিয়ার ঘাটে। ধন্যবাদ সবাইকে। অসাধারণ মনে হচ্ছিল নৌকায় চলে গেছে, হ্যাঁ পাগল হয়ে যাবো, পাগল হয়ে যাবো। মনে হচ্ছে নৌকায় ছিলাম আমরা, দৃশ্যগুলো দেখছি এমন মনে হচ্ছে। এত সুন্দর উর্মি, খুব সুন্দর লাগছে তোমাকে আজকে। আমার বলো, একটু মন আমাকে খারাপ ছিল সাদার কারণে, কিন্তু এখন দেখছিলাম ভালোই হয়েছে। সাদাটা সাদাই ভালো হ্যাঁ, লেগেছে। তোমার লাল তো আমরা আছে। ছোটবেলায় বলতাম না সাদার কোনো বাধা নাই। আরে সাদাটা বললে তো আমরা লাল পাঞ্জাবি আরেকটা রাখছিলাম, বুঝছো, গতবারের মতো সারোয়ার লাল একটা পাঞ্জাবি একটা কিনছিলাম, যে এবার লাল আরেকটা লাগাবো। সাদা যখন দেখলাম একটু ভালো লাগছে, যে হোক, সাদা দিয়ে কিছু হয়ে যায়। আপনারা কি অফিসে গেছিলা? নেক্সট ওয়ান, হ্যাঁ আমরা এখন জি নাই। ক্লাব 94 এর বন্ধু নেক্সট আলিম জামানের কবিতাতে যাই। মনের বাড়িটা পড়ছি। মনের বাড়ি দিয়ে আমাদের হ্যাঁ বন্ধু মনের পর্বটা বাড়িটা শেষ খুব হবে, সুন্দর। তবে আমাদের আরেকটা আছে বন্ধুর, অভ্রর আরেকটা কবিতা আছে হয়তো। ওইটা আঞ্চলিক পর্বে আর কি। হ্যাঁ ওইটা আঞ্চলিক পর্বে, আমরা সুন্দর। আঞ্চলিক একটা রেখেছিলাম। ইমন, হ্যাঁ, শুরু করছি। আমার বন্ধু আলিম জামানের কবিতা মনের বাড়ি। আমি চলে এলাম তোমার মনের বাড়ি, এই ছায়া ছায়া অন্ধকার সকালে। বাড়িটার কি ছিঁড়ি করে রেখেছ, দেয়ালে দেখি ফণি মনসার বসত বাড়ি। কাঠঠোকরা পাখি কি একটাও নেই এই তল্লাটে। আমি না এসে পারলাম না তোমার মনের বাড়ির উঠোন। সারা বাড়ি তেমাথা ধুলো আর ধুলো, ঝাড়পোছ কি একদম করা হয় না বাপু। একটু একটু করে এত ময়লা সঞ্চয় করলে, কি অবাক কাণ্ড দেখো তো। তুমি বলনি, তবু এলাম তোমার মনের বাড়ি। আচ্ছা, উঠোন পেরিয়ে বড় উঠোনের চারপাশে কয়থক দুর্বা ঘাস থাকলে কি এমন ক্ষতি। আশ্চর্য মানুষ তো তুমি, তাই বলে এতটা। এত বলি একটু ছৌ না, কে শোনে কার কথা। আমি জোর করেই এলাম তোমার মনের বাড়ি। এত সব গাছ যে লাগিয়েছ, সার ওষুধ না হোক সকাল সন্ধে 2 ঘটি পানি তো দিতে পারো। হে জন্মে ফুল ও ফলের মুখ দেখব বলে ঠাঁড় হয় না। না, এ বাড়িতে আমার আর বেশিক্ষণ থাকা হবে না। নিমন্ত্রণ ছাড়াই এসেছে তোমার মনের বাড়ি। এবার আমি উঠব, কেবল একটা কথা বলে যেতে চাই ও বন্ধু। তোমার বাড়িতে এতগুলো ঘর, এত মানুষ, তোমার নিজের ঘর কোনটা, নিজের মানুষ কই। সারাদিন দেখলাম, বুঝলাম, খুঁজে তো পেলাম না। ধন্যবাদ।
আলিম মানে আমরা সব নিজেদের বাড়ি ঘর গোছাতে ব্যস্ত। আলিম জামান, হুম? আলিম আলিম জামান। জামান, আলিমের ওকে, মনের বাড়ি। থ্যাঙ্কস টু আলিম। অনেক ভালো হয়েছে, এমন ভালো হয়েছে। খুব সুন্দর, মানে চমৎকার। মানে হচ্ছে আমরা ওই যে সব সময় নিজের বাড়ি গোছাতে ব্যস্ত, কিন্তু মানে মনের যে একটা বাড়ি, আবার নিজের উপরের বাড়ি একটা অংশ আছে। আমরা হয়তো সিক্স প্যাক নিজের করার বাড়ি জন্য নিজের ঘর। জিমে যাচ্ছি, অনেক কিছুতে যাচ্ছি, কিন্তু মনের বাড়ির ভেতরের যে ময়লা, হ্যাঁ। এবং শেষে কবি বলতেছে যে তোমার বাসায় এত মানুষ দেখলাম, কিন্তু আসলে তোমার নিজের জায়গা কই আর কি, এবং তোমার নিজের ঘরটা কই। তো অসাধারণ লেখা আর কি, আমি পড়তে পেরে আমার খুব ভালো লাগতেছে। সার্ফ এক্সেল দিয়ে আলিম ধুলে তোমার মনের অনেক- ময়লা যাবে না। মনে হ্যাঁ। বাদলা পাতার কষ অনেক লেগেছে, ময়লা জমেছে। তারে তারে যায় না ধুলে সাবানে, গুরু আমার মনের ময়লা যাইবে কেমনে। আলিম ওয়েল ডান। আলিম ভালো লাগে সবসময়। ওকে, আমরা আচ্ছা, নেক্সট এবার চলে যাই। লাইজু, নেক্সট হচ্ছে আমাদের তৃতীয় পর্ব, আহ, যে এখানে প্রথমেই শুরু করবে লাইজু এবং ইমন ডুয়েট দিয়ে। শিলা মোস্তফার একটি লেখা তৃষিত তিমির, এটা দিয়ে লাইজু এবং ইমনের ডুয়েট। মানুষের আসলে মনের কথাগুলো বলে দেওয়া ভালো সময়ে, না বললে নানা ধরনের জটিলতা হয়। সেটা আসলে এই কবিতার এই ভাবটা এটাই। শুরু করছি। হ্যালো, হ্যাঁ বলছি। এখনো জেগে আছো? সন্দেহ আছে? ভূতের গলার সঙ্গে মিলিয়ে ফেলো নাকি? রেগে যাচ্ছ কেন? বলেছি তো ক্লাস শেষ হলে রিং করব। তাছাড়া সেদিন বললে না তোমার রাতের পড়া নষ্ট করি। করই তো। কি বই পড়ছিলে? হিউম্যান সাইকোলজি। ইও পড়তে হয় নাকি? পরীক্ষায় পাশের জন্য নয়, মনুষ্য হৃদয়ে জানিবার জন্য হে। কতটা পারলে? ডিস্টার্ব করছি না তো? হুম, সাহায্য করছো। কেমন? তুমি গিনিপিগ, হিউম্যান সাইকোলজির প্র্যাকটিক্যাল এলিমেন্ট। কি হলো, কথা বলছো না যে? তোমার সংস্কৃতি চর্চা কত দূরে গেল? মাইল খানেক। সে যাক, পলির খবর কি? ভালো। তোমার কথা প্রায়ই বলে, কথা বলতে চায়। তাই নাকি? নিজের সাথে যুদ্ধ করি, তোমার সাথে মিত্রতা, নিজ হৃদয়ে মিথ্যে প্রবোধ, মানুষ বলে হিংস্রতা। পলিকে বলো 7 দিনের প্রজেক্ট, সব আধুনিক কবিতা মুখস্থ করে ফেলবো। নিশ্চয়ই বাতিক আছে। বিয়ে করছো তাহলে ব্রহ্মচারী? নয়তো কি, তুমিই তো বলো, বয়স্ক পুরুষ বড় নিঃসঙ্গ, স্বস্তির জন্য, নিঃশ্বাসের জন্য, ক্লান্তিতে হেলান দেবার জন্য একজন সুবোধ সঙ্গী চাই। তাছাড়া পলি, যাকে বলে সাক্ষাৎ অন্নপূর্ণা, রন্ধনে সিদ্ধহস্ত, বিদ্যায় গরিয়াসী, সামাজিকতায় সমকালীন, ভূষণে আধুনিক, আর চিত্তহরণে আজরা জাবিন। মানে? মানে জাদুকরি, আমার চিত্ত লুপ্ত প্রায়। ইয়ার কি করো না? ওর মায়ের সাথে কথা বলবো? তার আগে বলো, আমাদের বিয়েতে কি দিচ্ছ? কেন? সেটা নিজে কিনে নিতে চাই। মানে? মানে 580 টাকা টেলিফোন বিল শোধ দিতে চাই। আমাকে রিং করে তোমার যে অর্থদণ্ডী হয়েছে। সুদ কেন? ঋণীই বা থাকবো কেন? প্রয়োজন তো আমার ছিল। কিসের প্রয়োজন? একটু হৃদয় নাড়ানোর, স্বপ্নের উদ্যানে বীজ ছড়ানোর, কুয়াশার ক্যানভাসে কুয়াশা আঁকা। কি এমন তুমুল প্রয়োজন ছিল? তুমি কি কখনো ভেবেছো আমার তৃষ্ণার্ত সূর্যের এক একটি মৃত্যুর কথা? কখনো জানতে চেয়েছো কোন অহংকারে, কোন স্বপ্ন বুকে নিয়ে অন্ধকারে ডুবে থাকি আমি? আমি যদি একই প্রশ্ন তুলি,
তুমি তো ব্রহ্মচারী, অনাসক্ত হৃদয় তোমার, এত প্রাণ কোথা পাবো তোমাকে ভাষাই। অন্ধকার ঘষে ঘষে কখনো কোথাও আলো জ্বলে, তমা তুমি শুধু জ্বলাতেই পারো, পারো না। ধন্যবাদ। অনেক সুন্দর হয়েছে, ভালো হয়েছে। থ্যাংক ইউ। ভালো হচ্ছে, আমরা বলবো খুব ভালো হচ্ছে। আচ্ছা, আমাদের এবারে আফসানাকে শুনতে পাচ্ছি না, আফসানাকে শুনতে পাচ্ছি না। আফসানা আফসানা মিউট আছে, মিউট, হ্যাঁ। আমি আনমিউট করেছি, বললাম যে আফসানাকে না শুনলেও হয়, না, আমার ভুল। আফসানার কথা না শুনলেও হয়। আফসানা যে একটা হাসি দেয়, হ্যাঁ, এটা লক্ষ্য কথার এক কথা আর কি। হ্যাঁ। সেটাই। এটা দেখলে বোঝা যায়। আচ্ছা, আমরা আবার তাহলে কবিতায় চলে যাই। খালি কবিতায় গোবাক্তি এটা কার কবিতা ছিল? এটা ছিল হচ্ছে আসমা বেগম শিলা। আচ্ছা, খুব সুন্দর। তৃষিত তিমির। আচ্ছা, এবার হচ্ছে আমাদের বন্ধু কবির হেলাল হাফিজের একটি কবিতা পড়বে, ইচ্ছে ছিল। যে নায়ক হতে যে লকডাউনে বাধা পড়ে নায়ক হতে নায়ক পারেনি, হতে পারে নাই, আমরা আশা অনন্ত করছি জলিল। যে অবশ্যই নেক্সট খুব টাইম সে তাড়াতাড়ি অনন্ত আসবে। জলিল হবে। ধন্যবাদ উর্মি, ইমন এবং লাইজু, তোমাদের এই উৎসাহ প্রেরণায় আমি আজকে এখানে এসেছি, তাছাড়া মনে হয় হারাই যেতাম। যাই শুরু করছি। ধন্যবাদ সারাবার, আফসানা, সকলকে। আর যারা শুনছো বন্ধুরা সারা বিশ্ব থেকে, দেশ বিদেশ থেকে সবাইকে ধন্যবাদ শোনার জন্য। আর না শুনলে, এখন না শুনতে পারলে পরে শুনে নিও। ইচ্ছে ছিল, হেলাল হাফিজ। ইচ্ছে ছিল তোমাকে সম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াবো। ইচ্ছে ছিল তোমাকে এই সুখের পতাকা করে শান্তির কপট করে হৃদয়ে উড়াবো। ইচ্ছে ছিল সুনিপুণ মেকআপ ম্যানের মতো সূর্যালোকে কেবল সাজাবো। তিমিরের সারা বেলা পৌরস্যের প্রেম দিয়ে তোমাকে বাজাবো। আহা, তুমুল বাজাবো। ইচ্ছে ছিল নদীর বক্ষ থেকে জলে জলে শব্দ তুলে রাখবো তোমার লাজুক তন্তুতে। জন্মাবধি আমার শীতল চোখ তাপ নিবে তোমার দু চোখে। ইচ্ছে ছিল রাজা হব, তোমাকে সম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াবো। আজ দেখি রাজ্য আছে, রাজা আছে, ইচ্ছে আছে, তুমি শুধু তুমি অন্য ঘরে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বন্ধু কবিরকে, সুন্দর করে আবৃত্তি করেছে খুবই এবং সুন্দর হয়েছে। খুব খুব রোমান্টিক অল্প লাগছিল সময়ে খুব দেখতে। ভালো একটা কবিতা দিয়েছে। আর কবির কিন্তু কালকে পার্লারে গিয়েছিল, এই জন্য চেহারার গ্লেজটা আলাদা আসছে ওর। কি তাই না করে কবির? ও হলুদও মাখছে মনে হয় একটু। একবার পার্লারে যায়, হ্যাঁ হ্যাঁ, একটু হলুদ হলুদ লাগে। পার্লারে বিয়ে গেছে, না আজকে আজকে? সকালে হলুদ দিছে। আজকে হ্যাঁ, হলুদ হ্যাঁ। দিয়ে আসছে। কাঁচা হলুদ দিয়ে ডাবের পানি দিয়ে গোসল করছে। আচ্ছা বিয়ের আচ্ছা, অনুষ্ঠান আসছি না, বিয়ের অনুষ্ঠানে তো আসছি, আচ্ছা। সবাই সুন্দর সাজে গুজে আসছে। ঠিক। তো তো এরপর এরপরে আসছে উর্মি, আসছে নারী কবিতা নিয়ে, যেখানে প্রতিটি নারীর কাহিনী বলা হচ্ছে। স্ক্রিনে আসছে উর্মি। ক্লাব 94-এ আমার যারা মেয়ে বন্ধুরা আছো, এই কবিতাটি তাদের জন্য, এবং যারা ছেলে বন্ধুরা আছো, তাদের ঘরে তো আছে মায়েরা, স্ত্রীরা, সন্তানেরা, মেয়েরা, তাদের জন্য একটি কবিতা কোলাজ, নারী। চারিদিকে ভয় আর ভয়, যদি পুত্র না হয়। একটাই তো লিঙ্গ আছে মোটে, শবদ বেদিনের অন্ধকারে সপাটে ঠুকিয়ে দেয় দাঁড়ে। ছুরি কাঁচি সারাশি যা জোটে, না হওয়া তুলতুলে হাত বুক পেট জড়ি মাথা, ভেসে চলে যমুনার স্রোতে আমাদের মহান ভারতে। তবু বেঁচে আছি, ফুটপাতে টায়ার জ্বালিয়ে ভাত ফুটো ওই যে অর্থনগ্ন নারী, তাকে বলি বেঁচে থাকো। মুখে স্নো পাউডার মেখে পার্কের বেঞ্চে বসে থাকা
উৎসুক রমণীকে বলি, বেঁচে থাকো। শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের অলঙ্কৃতা দুঃখিতাকে বলি, বেঁচে থাকো। মধ্যরাতে ঘরে ফেরা বার মাতালের অনঙ্গ বধূকে বলি, বেঁচে থাকো। বেঁচে থাকো নারী, তুমি বেঁচে ওঠো, প্রচন্ড বেঁচে ওঠো। আমি লিপস্টিক, আইশ্যাডো, ফেসিয়াল, আমি পার্ক স্টিচ, আমি হাড় কাটালে, নিভৃত জ্যোৎস্না, নির্জনতম অশ্রু, আমি পৌঁছান আকাশে। পুরুষ আমার প্রেমিক ও চিরশত্রু, তবু তাদেরই সবচেয়ে ভালোবাসি। পদপল্লবে ওরা চুমু খায়, তবুও আমরা ওদের বউ, মেয়ে, সেবা দাসী। আমি সে মেয়েটি যে গত কোন শতাব্দীতে 5 বছর বয়সে মালা দিয়েছিল গঙ্গা যাত্রীর গলায়। কুলীন ব্রাহ্মণের 365তম স্ত্রী অন্যতম হয়ে স্বামীর গর্ভে হয়েছি গর্বিণী। একাদশীর দিন অবুজ দশমী বালিকা তৃষ্ণায় আটক ঘরের মাটি লেপন করতে করতে প্রাণ ত্যাগ করেছে। সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে যন্ত্রণায় মুখ থুবড়ে পড়েছি সূতিকাগারে, জ্বলে পুড়ে মরেছি সতীদাহে। আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গায় নিজের কাজের কুশলতার দেখা দেবে। আমি বুঝতে পারিনি আমার প্রেমিককে তার প্রেমপত্রের বানান ভুলগুলো ধরিয়ে দেওয়াটাই আমার ভুল হয়েছিল। আমি বুঝতে পারিনি যে আমি যদি কবি হতে চাই, আমার বন্ধুরা বলবে ওটা কবিতা হয়নি, পদ্য হয়েছে। আমি বুঝতে পারিনি যে এই শতাব্দীতে এসে দাঁড়িয়েও এই পুরুষ শাসিত সমাজ বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত। আমি নৃত্য দেখেছি, আমি পাপ দেখেছি, আমি পঙ্ক দেখেছি। ট্রেনে, বাসে, ধীরে অচেনা হাত আমাকে স্পর্শ করে, যেন আমার শরীর আমার নয়, পুরুষের বিচরণ ক্ষেত্রে শুধু। প্রতিবাদ করলে ধীরে উপদেশ নির্দিষ্ট কামরা সিটে যাওয়ার, শূন্য থেকে শূন্যের ভেতর আর আমি হেঁটে যাই আর জনে জনে জিজ্ঞাসা করি, তোমাদের বাড়ি মেয়ে আছে? কেউ কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে তোমার কন্যার দেহে? একটু রাত করে বাড়ি ফেরা তোমার মেয়েটিকে কুপ্রস্তাব দিয়েছে কেউ অন্ধকার পাড়ার পরে? তোমার মেয়ের ফেসবুক প্রোফাইল আছে, কেউ হ্যাক করে পাসওয়ার্ড জেনে পর্ন ছবি টানিয়ে দিচ্ছে তার দেওয়ালে দেওয়ালে? পথের উপর দিয়ে আমি হাঁটি, শুধু এসব প্রশ্ন নেই, আর দেখি ধুলো ওড়ে শুধু, বালি ওড়ে নিরুচ্চার শূন্যের ভেতর। লিঙ্গ ভেদের ঘৃণা নিভে যাবে কবে? ধর্ষকের চোখ থেকে কবে মুছে যাবে হিংস্রতায় ফেটে যাওয়া দখলের আলো? পৃথিবী জানে না এর উত্তর আজও। নারী, তুমি বেঁচে ওঠো, নিঃশ্বাস নাও অমল হাওয়া। এই আকাশ তোমার, আকাশের সব নক্ষত্র তোমার, এই নদী, অরণ্য, কাশবন তোমার, এই ঝাউ পাতা তোমার, এই মেঘপুঞ্জ, এই জল হাওয়া তোমার। আর যেন কোনো নারীকে কেবল গন্তব্যে পৌঁছানোর জন্য পেরোতে না হয় এমন দুর্গম অরণ্য, আর যেন পুরুষের গুহ থেকে এমন রক্তাক্ত বেরোতে না হয় কোনো নারীকে। এই মাঠ তোমার, এই শস্য ক্ষেত তোমার, এই আলপথ তোমার, দিগন্ত অব্দি যত দূর দেখো তুমি সব তোমার। তুমি যদি নারী হও, তুমি মৃত্যুকে অতিক্রম করে বেঁচে ওঠো। তুমি যদি মানুষ হও, দুহাতে শিকল ছিঁড়ে একবার দাঁড়াও। দুহাতে শিকল ছিঁড়ো, এই হাত তোমার, দুপায়ে দৌড়ে যাও, এই পা তোমার। তুমি দু চোখে জীবন দেখো, এই চোখ তোমার। তুমি ঠাঠা করে হাসো, এই ঠোঁট, চোখ, জিহ্বা তোমার। তুমি আদ্যন্ত তোমার, তুমি আমূল তোমার। আজ আমি প্রণাম জানাই সেই প্রথম আগুনকে, যার নাম বদল পরিচয়, সেই অগ্নিশুদ্ধ পরম্পরাকে, সেই সব পুরুষ রমণীকে, ঊনবিংশ শতাব্দীর অন্ধকার হাতড়ে জ্ঞানের আলো জ্বালিয়ে এক জন্মে যারা আমাকে জন্ম জন্মান্তরের দরজা খুলে দিয়েছেন। আমি আজ প্রেমের জন্য ফেলে যাচ্ছি আরাম, সোপার্জিত সাকান্নের জন্য ফেলে যাচ্ছি ক্রেতদাসীর চর্বচস্য, জেগে থাকার জন্য ফেলে যাচ্ছি ভাত ঘুম, যন্ত্রণার জন্য ফেলে যাচ্ছি সুখ, জ্ঞানের জন্য ফেলে যাচ্ছি অন্ধকার, আনন্দের জন্য ফেলে যাচ্ছি সাফল্য, অমৃতের জন্য ঐশ্বর্য।
আমার এই চলার পথে দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে, মা বিভঙ্গ ভয়ং ঘোরং মুক্ত কেশী চতুর্ভুজা কালিকাং দক্ষিণাং মুন্ডমালা প্রিভূষিতা। বিভৎস দাবানলের মধ্যে দিয়ে আমি এগোতে থাকবো, আর আমার এই চলার পথের চারপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তো আমি সেই মেয়ে, হয়তোবা হয়তোবা হয়তোবা। ধন্যবাদ সবাইকে। মুখের জবান বন্ধ করে দিছে। চোখে পানি চলে আসছে। হ্যাঁ, ইয়েস, গ্রেট গ্রেট। উর্মিরও আমার টিচার হিসেবে রাখতে হবে। অভ্র, উর্মি, তোমার বুক করলাম। উর্মি, মানে বাকি হবে, হুম, আর কিছু বলার নাই। হ্যাঁ, সেটাই। ধন্যবাদ নির্বাক। সবাইকে আমার কবিতা শোনার জন্য। নির্বাক নির্বাক। খুব সুন্দর হয়েছে উর্মি, খুব সুন্দর। তুমি একদম কবিতাটার ভিতরে ঢুকে গেছো, মানে কবিতাটার প্রতিটা লাইন তুমি ধারণ করেছো। এটা আসলে আমাদের ওয়ার্কশপ করতে হবে তোমাদেরকে নিয়ে। বলার নাই আসলে। সারোয়ার, ওয়ার্কশপের এই কত প্রথম স্টুডেন্ট হবো আমি। আমি আমিও সারোয়ার, জয়েন করতে চাই সেই ওয়ার্কশপের ওয়ার্কশপে। প্রথম স্টুডেন্ট আমি। হ্যাঁ, আর আমি আছি, তুমি আমি 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 সেকেন্ড। গত কয়দিন আমি কিন্তু গত 15 বছর যাবত মাস্টারি করি, আমার আর মাস্টারি করতে ইচ্ছে করে না। আচ্ছা আচ্ছা, কবিরের কথাটা কবির কথা বলার সুযোগ পাচ্ছে না আর কি। আচ্ছা কবির আচ্ছা, কবির বলো। ফ্লোর পাচ্ছে না। ও আচ্ছা, গত কয়দিন আমরা ওয়ার্কশপ করেছি, হ্যাঁ, ঈদের আগেও ঈদের পরেও। আমি তো মনে করলাম যে ভালো করে, এত ভালো করো মুরমি, লাইজু, আবার ওই যে বগুড়াসোল ইমন। আমি গর্বিত আমাদের, আমি খুব কম সময় দিয়েছি আমাদের প্র্যাকটিস বা আদার যেগুলো। হ্যাঁ, ধন্যবাদ তোমাদেরকে। না, আচ্ছা, এখানে আমি ওই কবিরের কথার সূত্র ধরে বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে আমাদের ক্লাবের সদস্য সংখ্যা হচ্ছে 21,000-এর বেশি। এই 21,000-এর ভেতরে অনেক মানুষ আছে, অনেক কিছু মানে গুণী মানুষ আছে, আমরা কিন্তু জানি না। তারপরেও আমরা কিন্তু খুবই সীমিত সংখ্যক মানুষ এখানে বসে 21,000 মানে শ্রোতার জন্য আমরা কিন্তু পড়তে পারতেছি। তো আমরা যদি এটাকে সিরিয়াসলি না নিতাম, তাদেরকে আসলে অশ্রদ্ধা করা হইতো। আমরা হচ্ছে অশ্রদ্ধা করতে চাইনি আসলে, যে মানে এটা হচ্ছে আমাদের কথা আর কি, আমাদের মোটো। সেই কারণে আমরা কবিরকে ধরে বাইন্দা হইলেও আমরা পাকড়াও করার চেষ্টা করছি। আমাদের খুঁজে বের করতে হবে। কবির অনেক এন্টারটেইনমেন্ট করেছে আমাদের। হ্যাঁ, অনেক আমি এন্টারটেইনমেন্ট সেলুনে করেছে। গেছি, তা ওখানে গেছে, সেলুন পর্যন্ত চলে গেছে যে তুমি কই গেলা। হ্যাঁ, কবির রূপচর্চাতে ব্যস্ত ছিল আসলে। আচ্ছা, দরকার তো বলো না, এখানে একটু শুধু দরকার। আচ্ছা, তারপরে নেক্সট ওয়ান। প্লিজ প্লিজ। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। একজন ক্ষুধার্ত মানুষই জানে যে ক্ষুধা কি জিনিস। বগুড়ার ছেলে, বগুড়ার মিষ্টি দই, সে আরেকজন বগুড়ার মিষ্টি দই। অভ্র ভট্টাচার্যের কবিতা এনা খিদা লাগিছে খাবার দিবেন, নিয়ে আসছে ইমন। আমার বন্ধুবর অভ্র চমৎকার একটি কবিতা লিখেছে এবং আমার সুযোগ হয়েছিল এটা পড়ার। অনেকেই শুনছে, তোমরা হয়তো বুঝতে তোমাদের একটু সমস্যা হইতে পারে, কিন্তু আমার মনে হয় মূল ভাবটা সবারই বুঝতে পারবা আর কি। কেবারে শুনে পাচ্ছ, মেলা দূরের থিনে যাচ্ছি বারে, এনা খিদে লাগছে খাবার দিবেন, মাগনা খামু না বারে, এডা কাম দিয়েন। সারে কান্দি আমার গাও আসলো, এখন নামটাই খালি আছে, গ্রাম আর নাই। যমুনা নদী
আমার সব লিছে, আমার ভিটে, আমার ধানি জমি, খুলিত পাতা লেওয়া গাছ, সব আমি সব তাকে দেখে দেখনু, কিচ্ছু করে পানো না। সেই যে আনু বগুড়া শহরত স্টেশনে আসে পয়া থাকলাম, বউ আর কোলের সোলডাক লিয়ে লিপ্তি দিন কামত যাই, আর আতত এসে শুতে থাকি স্টেশনত। ইনকে করে কয়েকদিন পর শুলটির মধ্যে মিচ্ছি আনা একটা খড় পানো। হায় রে কপাল, কোনটি নদীর ধারে ভিটে, আর কোনটি ভাঙরি পট্টি রুটি মিচ্ছি আনা একটা ঘর। ডেইলি কাম, ডেইলি টেকা, কাম নাই টেকাও নাই। কি বগুড়া বানাছেন বারে, খালি ওষার ওষার রাস্তা আর বিরাট বিরাট দালান। কি সুন্দর মার্কেট, লবাব বাড়ির পাশে কি মার্কেট বানাছেন বারে, সামনে দাঁড়িয়ে থেকে কমা আসমানি দেখা যায় না। আমাদের জন্য তো কিছুই করেননি আপনারা, সব কমা করিছেন বড় লোকের জন্যে। 7 দিন ধরে কোনো কাম নাই, কন্যা না বলে কি হচ্ছে, বাড়াবাড়ি দেননি ঘরের থেকে, আর নিজেরা মার্কেটিং করিছেন। আমরা বাস মুখ ক্যাঙ্কা করে কবার পারেন, কবার পারেন আমাকে কন্যা আগে লিবি না পেটের খিদে, কবার পারেন আমাকে কথা কোনো দিন ভাবিছিলেন? ভাই আপনাকে টাকা আছে, আপনারা বড় লোক, রিট মার্কেট করেন আর কন্যা ছুড়ে দিয়ে আমাকে কাম বন্ধ করেন। খবর পাবেন আমরা ক্যাঙ্কা করে বাঁচমু কেমন শুনে পাচ্ছ? মেলা দূরে নিয়ে যাচ্ছি মানে খিদা লাগছে, খাবার দিবেন? খিদা লাগছে, খাবার দিবেন? এটা আমাদের বগুড়ার কবিতা, আমার কিন্তু বাড়ি বগুড়া, বুঝছো? কিছু কিছু কবিতা আসলে হাততালি দেয়া যায় না। কবিতা শুনে মন খারাপ হয়ে গেছে, হাততালি দেওয়ার কবিতা না, মন খারাপ হয়ে গেছে আমার। মানে খুবই ভালো করছো। এই কবিতাটা প্রথম শোনার পর আমি চোখে পানি চলে আসছিল। আমার পড়তে গেলে ওরকম হয়। এটা যখন শুনলাম, এটা রিয়েলিটি, একবারে এটা রিয়েলিটি। আচ্ছা, এখন মনটা কিভাবে ভালো করা যায় বলো তো? আমি যে লাইজুকে আর কি অনুরোধ করব যে আমি তো পরিবেশ ভারী করে দিছি, ঈদের অনুষ্ঠান, তুমি একটু হালকা করো, তুমি একটু হালকা করো, হালকা করো। আচ্ছা, লাইজুর একটা স্পেশাল কবিতা আছে, ওইটা শোনাবে। থ্যাংক ইউ সারোয়ার ভাইয়া, আমি একটা কবিতা বলবো। একটা কবিতা বলি আফসানা আপু, বলবো? বলো 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 বলো। বলো আমার কবিতার নাম কানা বগিচা, লিখেছেন খান মোহাম্মদ মঈনুদ্দিন। ও দেখা যায় তাল গাছ, ওই আমার দিল গাছ, ওইখানেতে বাস করে কানা বগিচা। ও বগি, তুই খাস কি? পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই, বুদ্ধিবাজ বাইদা। একটা পাই
অমনি ধরলে গাফিল কিছু খায়। অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। বাবু আমি- তুমি চকলেট খাবা? আমি খাবো। অনেক তুমি ভালো আমাকে হয়েছে অনেক অনেক সারোয়ার সারোয়ার লাইজুর জন্য চকলেট কিনে পাঠাবি। লাইজু হ্যাঁ। অনেক ভালো হয়েছে। থ্যাংক ইউ। আমাকে একটা আইসক্রিমও দিবে। আমি আইসক্রিম ভালো। আমার জন্য একটা চকলেট কিনে নেবো, আমি তোমাকে একটা চকলেট খাওয়াবো। আচ্ছা। এই চকলেট আমি দিব বলছি, তুই ওরা আইসক্রিম খাওয়াবি। আমি তোমাকে আইসক্রিম খাওয়াবো, আইসক্রিম। আর আমাদেরকে কেউ কিছু খাওয়াবে না রে, এত বড় বড় কবিতা পড়তেছি, না বিরক্ত হয়ে যাচ্ছে। আমি তো একা খাবো না, খাওয়াবে না। আমি তো সব ভাগ করে খাবো। দিও 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 দিও। হ্যাঁ আচ্ছা লাইজু তো বোধহয় একদম আমাদের একদম কাছেই থাকো, বনশ্রীতে থাকো, রাইট? হ্যাঁ বলো। পাঠায় দিও আইসক্রিম। বনশ্রী, খিলগাঁও অনেকে থাকে, আমরা একদিন ওদিকে প্ল্যান করবো না একদিন। হ্যাঁ অবশ্যই অবশ্যই। ইমন, উর্মি আর আমি হ্যাঁ মোটামুটি একই লাইনে থাকি। তোমাদের তাই না, ওই দিন উর্মি? ওইদিকে আসতে হবে, এই সাইডে আসতে হবে। খিলগাঁওতে অনেক সুন্দর সুন্দর খাবারের দোকান আছে। না না, আমাদের ধানমন্ডি তো অনেক সুন্দর জায়গা আমরা- আছে। আমরা আমাদের ধানমন্ডিতে ধানমন্ডি অনেক মোহাম্মদপুর জায়গা জোন। ধানমন্ডি মোহাম্মদপুর জন্য। আমরা ওই ধানমন্ডি মোহাম্মদপুরে গিয়ে একদিন কাবাব খাবো, ওই যে ইয়েতে, ওই যে হ্যাঁ মুস্তাকিমের কাবাব। কাবাব। মোস্তাকিমের মুস্তাকিমের খাওয়া কাবাব। খাবো। আচ্ছা হ্যাঁ, আমরা একদিন একদিন ওই সাইডে হবে, ধানমন্ডিতে ধানমন্ডি যাবো, সাইডে। আর তোমরা আরেকদিন বনশ্রীতে হচ্ছে- একদিন চলে আসো, রামপুরা জম্পের সাথে আড্ডা বনশ্রী হবে। অথবা ওই যে খিলগাঁও সাইডে, আচ্ছা, খিলগাঁও। হ্যাঁ খিলগাঁও খিলগাঁও যেতে ভালো পারি। জায়গা। খিলগাঁও অনেক খাবারের দোকান আছে, আমার অনেক কোনো অনেক। সমস্যা নেই, আমি চলে আসবো। লাইজু, এই সারোয়ার, ইমনের হ্যাঁ। কবিতা রিভার্স করছে লাইজু, হ্যাঁ চেঞ্জ করে ফেলছে একবার ওয়েদারটারে। তাই না? ওকে ওকে ওকে, হ্যাঁ। আচ্ছা এখনো হচ্ছে আমাদের বোধহয় হ্যাঁ। 3 জনের একটা কবিতা আছে, ওটা কি আমরা করবো এখন? এখন কে কে? আছে হচ্ছে কে কে? আমাদের 3 জনের একটা কবিতা আছে এখন। ঈশ্বর আর নামগুলো প্রেমিকের বলো। সংলাপ। আমি বাদে। তুমি তো ছিলা না, কি করবো? এখানে এখানে হচ্ছে আমরা জয় আমি গোস্বামী, হচ্ছে প্রেমিক হ্যাঁ আর প্রকৃত প্রেমিক একজন। আর হচ্ছে দুইজন স্বর্গের দেবী আমাকে এখন কোণঠাসা করে ফেলছে আর কি। তো আমরা শুরু করছি ঈশ্বর আর প্রেমিকের সংলাপ, জয় গোস্বামীর লেখা। সে যদি তোমাকে অগ্নিতে ফেলে মারে, বিনা চেষ্টায় মরে যাব একবারে। সে যদি তোমাকে মেঘে দেয় উত্থান, বৃষ্টিতে আমি বৃষ্টিতে খান খান। সে যদি তোমাকে পিষে করে ধুলোবালি, পথ থেকে পথে উড়ে উড়ে যাব খালি। উড়বে? আচ্ছা ছিঁড়ে দেয় যদি পাখা, পড়তে পড়তে ধরে নেব ওর শাখা। যদি শাখা থেকে নিচে ফেলে দেয় তোকে, কি আর করব, জড়িয়ে ধরবো ওকেই। বলো কি বলবো আদালত, কিছু বলবে কি এরপরও? যাও আজীবন অশান্তি ভোগ করো। ধন্যবাদ, অশান্তির রায় দিয়ে দিয়েছে। আচ্ছা আমাদের সময় মনে হয় অনেক কমই চলে আসছে কাছাকাছি, তো আমি একটা কবিতা আবৃত্তি করছি এখন। 15-20 মিনিট সময় পাবো আর কি। আচ্ছা একটা কবিতা আবৃত্তি করছি আমি, এটা আমার বন্ধু দিহান আমাকে আমার জন্য বেছে নিয়ে আসছে। এটার কবিতার নাম নেই, বং আনটোল্ড থেকে একটা কবিতা করছি। তোকে আজ ছেড়েই দিলাম, তোর আমাকে ছাড়ার আগে হয়তোবা সে ভয়তে ছেড়ে দিলাম। জিতলাম না হারলাম জানি না অত শত, শুধু বুঝলাম কত অবুঝ হয়েছে সময়ের সাথে সাথে। আমার অবহেলায় দুঃখ পেতিস, কষ্ট হতো তোর আমি জানি, কিন্তু জেনেও না জানার অভিনয় তো ছিল যে তার অপর নাম। তোর আমাকে ছাড়ার আগে হয়তোবা সে ভয়তেই ছেড়ে দিলাম। তোকে আরো যাতে হাঁটতে না হয় কারোর সাথে কারো কাছে, হয়তো আজ সে বিশ্বাসে ছেড়ে দিলাম। আমি জানি আমি বড় স্বেচ্ছাচারী, ভুল জেনেও নিজেকে যখন ঠিক বলতাম, তো দ্রুত হয়ে যাওয়া নিঃশ্বাসে সে নীরব প্রতিবাদ গ্রাহ্য করিনি কোনোদিনও।
তোর কথা, তোর ব্যথা ব্যক্ত যাতে করতে পারিস অন্য কারো কাছে, হয়তো আজ সে কারণেই ছেড়ে দিলাম। ঘড়ির কাঁটা ঊর্ধ্বমুখী হলে ধূপকানি বাড়ত বুকে, পায়চারি তোর বারান্দাতে দেখতে পেতাম সবই আমি। কিন্তু ওই যে ইগো আমার মস্ত বড় অট্টালিকা, আকাশচুম্বী অট্টালিকা, ভাঙতে ভাঙতে ফাঁক ফোকরে সস্তা সিমেন্ট লাগিয়েও আড়াল করেছি তোর থেকে সব। দুর্বলতা, ভয়, সংখ্যা আমারও যে হয় তোরই মতো। বুঝিনি রে একটি বারও এমন করে কেউ যে বুঝবে তোকে। তুই ভয় পেলে বুকে টেনে নিয়ে বলবে আমি আছি, বারবার শতবার। ঠিক তাকে খুঁজে নেওয়ার আশ্বাসে তোকে ছেড়ে দিলাম। সে যে হলুদ পর্দা জোড়া কোথা থেকে যেন কিনেছিলে তুই, মনের মতো সাজাবে ঘরটাকে। এই তো তোর ইচ্ছে ছিল, এতটুকু আবদার। কিন্তু আমি তো আমি রে, আমার পছন্দ নাই বা বলতাম, আমি তো সেই আমি। তুই ল্যাম্পশেড আর ফুলদানিতে অন্য কারো ঘরকে সাজা, আমি না হয় কাল ভ্যাবসা স্মৃতির দূরবীনে চোখ রাখবো, দেখবো তোকে, দেখবো তুই কত খুশি আমায় ছাড়া। সেই খুশিটা দেখবো বলে সেই লোভিতে তোকে ছেড়ে দিলাম। তুই তো চিনিস আমায় ভারী, আমার চুলের ডগার নাক ছাবিতে পুরুষ মনের আটকে যাওয়া মামুলি তো, তাই নয় কি? আর আমিও যে দুষ্টু বড়ই, মিশু কেমন সঙ্গী খুঁজে খুঁজে বারে বারে। তোর হিংসে হতো আজকে বুঝি, গভীর রাতে হোয়াটসঅ্যাপে দীর্ঘ শ্বাস তোর সঙ্গী হতো। তোর হিংসে হতো আজকে বুঝি। আর হবে নাই বা কেন, তুই আমি তো প্রেম সাজাতাম দুপুর রোদে, ভিক্টোরিয়ার নুড়ি পাথর সাক্ষী হয়ে আছে আজও। আমি যেন ভুলে গেলাম, তোকে যেন কেউ না ভুলে তোর সঙ্গে চলে। তাই তো আজ হঠাৎই তোকে ছেড়ে দিলাম। ওই যে সেদিন আমি দরজার এপারে আর ওপারেতে ভাঙা কাছে ঝনঝনানি সঙ্গী ছিল তোর। আমার কটু কথা তোর কানেতে বিচ্ছিল বুঝি খুব, কিন্তু তোর ব্যথা তো আমার কথায়, আমার কথার বিষে। তবে অন্য কারো রুমালে তুই মুছলি কেন অবশেষে? আমার তখনও শিরায় শিরায় আগুন ছিল বিধ্বংসী। তাহলে তুই কেন রে মাথা রাখলি অন্য কাঁধে? হোক না সে কিছুক্ষণের, হোক না কিছু সান্ত্বনার। হিংসে হলো সেদিন আমার, হিংসে হলো। বুঝতাম তোর লাগতো ব্যথা কেমন ভাবে যখন আমার হাতের নরম ঠেকতো অন্য হাতে। তাই তো সরে এলাম হঠাৎ। জানি রে তোর কষ্ট হলো, কিন্তু তোকে জিতিয়ে দিতেই আজকে নিজেকে হারিয়ে গেলাম। ধন্যবাদ। ধন্যবাদ লাইজু। আমি আমাদের কবিতা শুনতেছি আর এক একজনের আমি আমার মেন্টর বানানোর প্ল্যান করতেছি। সো আমি এখন ভাবতেছি ফারজানা লাইজিরও মেন্টর বানাবো। সো আমি এখন এত টিচার নিয়ে তো সমস্যা, কার কাছে কখন যাবো আমি বুঝতেছি না আসলে। ওই যে আচ্ছা ইমন, আর আমার তো তো হ্যাঁ, বন্ধুদ্বয় আছে, খুবই কম। খুবই অব্র এখন আমি আর কি বন্ধুদ্বয় আছে। উর্মিকে বলবো যে ও তো নারী নিয়ে কবিতা বলেছে এবং খুব সুন্দর করে শাড়ি পরে এসেছে। তো নারী নিয়ে হয়ে গেছে, এখন শাড়ি নিয়ে ও আমাদের একটা কবিতা হয়ে যাক। মাঝখানে আসবে। তারপর তো আবার তোমার তুমি কবিতা পড়বা, আছে আর একটা। তুমি না, তুমি পড়বা, পড়বো না, তুমি আমি পড়বা, পড়বো, একটা সবাই পড়া যাবে পড়বো। বোধহয় তুমি নাকি? পড়বা, আমাদের সবাই পড়বো। শিডিউল শেষ হবে, বলো পড়ে যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সুবোধ সরকারের শাড়ি কবিতাটি পড়ছি। বিয়েতে ৫১টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ৬টা। এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি। আলমারির প্রথম থাকে রাখলো সে সব নীল শাড়িতে। হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ।
দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিতে। একটা গোলাপিকে জড়িয়ে সে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে তিনটি ময়ূর যেন তিন দিক থেকে ছুটে আসার সুর। তেজপাতা রঙের যে শাড়িটা, তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে? কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা তিনটি ছেলে এসে দাঁড়ালো। স্বামীর তলপেটে ঢুকে গেল 12 ইঞ্চি। উপর থেকে নিচে, নিচে নেমে ডান দিকে, যাকে বলে এল। পড়ে রইল খাবার। চিলিফিস থেকে তখনও ধোঁয়া উঠছে। এর নাম রাজনীতি, বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। একদিন দুপুরে শাশুড়ি যখন ঘুমিয়ে, সে তার সমস্ত শাড়ি বের করে 6তলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান। 19 বছরের একটা মেয়ে, সে একা। কিন্তু সেই থানও এক ছটকায় খুলে নিল 3জন পাড়ার মোড়ে। একটি সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়াচ্ছে আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। পেছনে 3জন, সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। ধন্যবাদ। ধন্যবাদ। লেখা এটা? এটা সুবোধ সরকার। সুবোধ সরকার। এটা কার লেখা? সুবোধ সরকার। সুবোধ সরকার। আচ্ছা, ওকে। সারোয়ার, আরো 1 ঘন্টা যাও না একটু দোস্ত? না, আচ্ছা, এরপর ইমন চলে আসছো। হ্যাঁ, হুমায়ুন আমি আজাদ। আচ্ছা, হ্যাঁ আমি 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 তো অ্যানাউন্স করতে চাই। আমি কথা বলি, আগামীকালকে আমাদের যে একটা সেশন ছিল, 1 ঘন্টা একটা সেশন ছিল, আমাদের বন্ধু সুমন শাহিদ, ও গান গাইতে পারবে। সো ওই সেশনে যদি তোমরা কেউ অ্যাডিশনাল কোনো কবিতা করতে চাও, আমি সবাইকে বলতেছি করতে পারো আর কি। এটা একটা অপশন আমি বলে দিলাম আর কি। হয়তো মেসেজ দিতাম তোমাদেরকে, এখনই বলে দিচ্ছি। বা কেউ যদি এসে গান গাইতে চাও, গান গাইতে পারো। 1 ঘন্টার একটা স্লট, 1 ঘন্টা 1.5 ঘন্টার স্লট খালি আছে। বলো ইমন, গান গাবি তুই? সাড়ে আটটা আরে থেকে না, সাড়ে নয়টা। ইমন গান গাবে? না না না, আমি হচ্ছে আজকে অফিস ছিল, আমি কিন্তু ছুটি নিচ্ছি আর কি, যাতে ঝামেলা না হয়। কাল থেকে আমার অফিস শুরু, আমি জানি না কোন সময়ে কি করতে পারবো, আমি শিওর না আর কি। তো মানে আমি হচ্ছে এই অনুষ্ঠানের জন্য আজকের দিনটা ছুটি নিচ্ছি। চাইছিলাম মাথা ফ্রেশ থাকুক। তো যেহেতু সময় ঘড়ি জোরে দৌড়াচ্ছে, আর হলো গতকাল ছিল হচ্ছে কবি আবুল হাসানের জন্মদিন। গতকালের একটা অনুষ্ঠানে কোনো একজন, আমি প্যানেলের নাম দেখতে পারিনি, অনুরোধ করছিল যে এই উপলক্ষে আবুল হাসানের একটা কবিতা পড়া। তো আমি প্রমিস করছিলাম যে আমি একটা পড়বো, কিন্তু সময়ে কুলাইনি। তাই আমার সেশনের ভেতরে বন্ধুর প্রতি প্রমিস রাখার জন্য এই কবিতা পড়ে দিচ্ছি। অনির্ধারিত কবিতা আর কি, এটা নির্ধারণ করা ছিল না। তো ওকে, আমি পড়ছি আবুল হাসানের কবিতা জন্ম, মৃত্যু, জীবনযাপন। মৃত্যু আমাকে নেবে, জাতিসংঘ আমাকে নেবে না। আমি তাই নিরপেক্ষ মানুষের কাছে, কবিদের সুধী সমাবেশে আমার মৃত্যুর আগে বলে যেতে চাই, সুধীবৃন্দ ক্ষান্ত হন, গোলাপ ফুলের মতো শান্ত হন। কি লাভ যুদ্ধ করে, শত্রুতায় কি লাভ বলুন? আধিপত্যে এত লোভ, পত্রিকা তো কেবলই
আপনাদের ক্ষয়ক্ষতি, ধ্বংস আর বিনাশের সংবাদে ভরপুর। মানুষ চাঁদে গেল, আমি ভালোবাসা পেলুম। পৃথিবীতে তবু হানাহানি থামলো না। পৃথিবীতে তবু আমার মতো রাত জেগে নুলু ভিখিরির গান আর দারিদ্র্যের এত অভিমান দেখলো না। আমাদের জীবনের অর্ধেক সময় তো আমরা সঙ্গমে আর সন্তান উৎপাদনে শেষ করে দিলাম। সুধীবৃন্দ, তবু জীবনে কয়বার বলুন তো আমরা আমাদের কাছে বলতে পেরেছি ভালো আছি, খুব ভালো আছি? ধন্যবাদ। ভালো আছি, ভালো আছি। ভালো হচ্ছে অনেক ইমন। ভালো আছি। বন্ধুরা আর মাত্র 8-10 মিনিট সময় দিতে পারবো, তো তোমরা এর মধ্যে এই তোমাদের কবিতা হ্যাঁ। নাই আর? যে লাইজুর একটা কবিতা আছে বোধহয়। শোনো, লাইজুর একটা আছে। আমার একটা কথা আছে। আমার দুই ফ্রেন্ড 94 এর, আমি এই বন্ধু কবিতাটা পুরোটাই লাইভ করেছিলাম ব্যাংকার্স ক্লাবে, হ্যাঁ, গত ঈদের দিন রাতে। তো ওখান থেকে দুজন বলছে তুমি বন্ধু আবার কি কইতে পারবা কিনা, ঠিক আছে, যদি তোমাদের সময় না বন্ধু কবিতাটা রিকোয়েস্ট আসছে। আরে বাবা, এটা সুপার হ্যাঁ, হিট। আমি তো লাইভ করছি এর আগে একবার। হ্যাঁ, করবো, শুরু করবো? হ্যাঁ হ্যাঁ, সব কি একসাথে নাকি আলাদা? মানে না না, সিঙ্গেলি। ওকে 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 হ্যাঁ, কবি সিঙ্গেলি ওকে। শুরু করতাম। বন্ধু মানে দূর আকাশে হিরো দুটির তারা, লুৎফর রহমান নিউটনের লেখা। বন্ধু মানে মস্ত আকাশ, আকাশ ভরা নীল। বন্ধু মানে উড়ন্ত আর দুরন্ত কাঞ্চিল। বন্ধু মানে ঝুম বৃষ্টি, বন্ধু দক্ষিণ হাওয়া। বন্ধু মানে অল্প খাবার, দুজন মিলে খাওয়া। বন্ধু মানে শরৎকালের শুভ্র মেঘের ভেলা। বন্ধু মানে ঝগড়া ভুলে আবার শুরু খেলা। বন্ধু মানে সবকিছুতেই ভীষণ বাড়াবাড়ি। বন্ধু মানে তর্কাতর্কি কিংবা মারামারি। বন্ধু মানে জড়িয়ে ধরা হঠাৎ আচম্বিতে, তার দুচোখ নিজেকে দেখানো নয়ন আশিতে। বন্ধু মানে যৌথ হাঁটা, একটু না থামা, এক ব্র্যান্ডের জিন্স জুতো আর একই রকম জামা। বন্ধু মানে একা সরে অভিন্ন গান শেখা। বন্ধু মানে পরীক্ষাতে টুকলি করে লেখা। বন্ধু মানে সমান সমান, নয় উঁচু নয় নিচু, সারা জীবন ছায়া হয়ে রয় সে পিছু পিছু। বিপদ এলে সবাই পালায়, বন্ধু দাঁড়ায় পাশে। নিজের ক্ষতি হয় যদি হোক, বন্ধু ছুটে আসে। বন্ধু মানে উতল নদীর আসছে পড়া ঢেউ। বন্ধু পারে জীবন দিতে, আর পারে না কেউ। বন্ধু মানে দূর আকাশে হিরকুট দুটি তারা, খুব সহজেই সব পাওয়া যায় কেবল বন্ধু ছাড়া। বন্ধু মানে অকারণে হাহা হুহু হাসি, ভালোবাসি বন্ধু তোকে বড্ড ভালোবাসি। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। হয়েছে? অনেক ভালো হয়েছে। নুরুজ্জামানের কবিতা এটা, সৈয়দ নুরুজ্জামান আমাদের বন্ধু যে। না না, না, লুৎফর রহমান না। রিটনের। এটা লুৎফর রহমান রিটনের। আর রিটন আমরা যেটা কোরাস করলাম প্রথমেই। প্রথমে আর এটা হলো সালোয়ার করেছিল, ঠিক আছে? আমরা সারোয়ার, তোমার আইডিয়া আছে আমরা কতগুলা কবিতা পড়ছি বলতে পারবা? 15-16টা। আমরা কিন্তু 21 থেকে 22টা কবিতা পড়ে ফেলছি। এটা হচ্ছে কবিতা এটা নিয়ে 22টা।
বেস্ট টাইম ম্যানেজমেন্ট হয়েছে এটাতে আর কি, মানে 1 ঘন্টা সত্যি। 15 মিনিট হয়েছে এক্স্যাক্টলি, 45 মিনিট 1 আচ্ছা ঘন্টা। স্যার, আমি হ্যাঁ। আমি 30 সেকেন্ড সময় নিতে চাই। আমি আমার সাথে যে সাউন্ডে কাজ করেছে ওদেরকে আমি একটু স্ক্রিনে আনতে চাচ্ছিলাম হ্যাঁ, শেষ করার আগে। Sure. আসো নিশ্চয়ই। বাবু, এতক্ষণ ধরে আমার সাথে কাজ করছে, আমি একটু হ্যাঁ প্লিজ। আসো আসো। আমি উঠে হচ্ছে একটু নিচে হও। হচ্ছে শাহুল ইসলাম, হাই একটা হেডফোন। হাই Hi. হ্যাঁ বাবু, ও হচ্ছে আমার খুব কি বলবো ছোট ভাই বলা যায়, বন্ধু বলা যায়। আমরা দীর্ঘদিন একসাথে কাজ করি। ও হচ্ছে শাহুল ইসলাম হ্যালো বাবু, ভাইয়া, হ্যালো। ছায়ানটের। ও হচ্ছে ও আমার খুব প্রিয়। ও ছায়ানটের থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ শিক্ষক। ফর দ্য সাপোর্ট। থ্যাংক Thank ইউ, you. থ্যাংক ইউ। সুন্দর বাজিয়েছেন। থ্যাংক ইউ এবং সো মাচ। আমাদের যখন ছায়ানট আমাদের শুনলেই তো যখন আমাদের হচ্ছে মনের ইয়ে মধ্যে হবে, কেমন একটা ফিলিংস হয়। মানে আমি অন্যরকম। বলতেছি আমাদের যখন অনলাইনে না অফলাইনে অনুষ্ঠান হবে তখন আমরা ওই বাবু ভাইদের পাবো আর কি, আমরা আশা করতেছি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আর আমাদের আরেক বন্ধু আছে মেহেদি, যে কিবোর্ড ছিল, আমি ছিলাম তবলা এবং পারকাশনে। মেহেদি, মেহেদি আসো। ও হচ্ছে মেহেদি, আমার ছোট ভাই এবং আমার Hi. খুব কাছের মানুষ। ও আমাকে সবসময় সাহায্য করে। আমি ডাকলেই চলে আসে, কেউ কখনো না করে। ওনাকে একটু ডান দিকে নাও। মেহেদিকে দেখতে দেখা দেখতে পাচ্ছি না আমরা। এদিকে নাও। দেখা যাচ্ছে এখন? এদিকে আসো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, বাবুর চেহারাটা বোধহয় দেখা যায় না। বাবু একটু আসো, একটু আসো আসো, দেখা যায় না এই বাবুর চেহারাটা। হ্যাঁ ভাইয়া, না, দেখতে বাবুর দেখতে- হ্যাঁ। চেহারা দেখেছি আমরা, Thank you. মুখস্থ হয়েছে। হ্যাঁ, ভালো থাকবেন। that's fine, হ্যাঁ। সাউন্ডের ছিল আমাদের কাউসার, ও স্ক্রিনে আসতে চাচ্ছে না আসলে। ভালো আচ্ছা, থাকবেন খুব সুন্দর সবাই। হয়েছে। শুভরাত্রি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ অনেক আপনাকে। ধন্যবাদ। খুব শুভকামনা সুন্দর। সবার জন্য। আল্লাহ হাফেজ। শুভরাত্রি। আল্লাহ হাফেজ। তো শ্রাবণ আর মাস। একটা কবিতা বলা যায় পড়বে। শ্রাবণ মাস অবশ্যই একটা বৃষ্টির কবিতা হবে, খুবই রোমান্টিক মাস। আমি সাদাত হোসাইনের বৃষ্টি এলে এই কবিতাটা পড়তে যাচ্ছি। বৃষ্টি এলেই তোমার চুলে খানিক ভুলে গন্ধ নেব, তোমার ঠোঁটে খুঁজবো নেশা, নিকোটিনটা বন্ধ দেব, বেহিসাবি হাট বাজারে ছেড়েই দেব দামাদামি, বৃষ্টি এলেই বদলে যাব, আবার হব তোমার আমি, বৃষ্টি এলেই কিনে নেব এই পৃথিবীর সবটা নদী, মাতালে ঢেউয়ে পাতাল ছোবো, একটু কাছে এলেই যদি, কাজল জলে হাসুক না চোখ, তবুও দেখো একটু কাছে, বৃষ্টি এলেই বুকের জলে অশ্রুগুলো মোছার আছে, বৃষ্টি এলেই তোমার বুকে মেঘের মতোই কাঁদবো দেখো, জমিয়ে রাখা সবটা প্রেমে আমায় তবু জড়িয়ে রেখো, নীল শাড়িটার আঁচল জুড়ে তুমিই না হয় আকাশ হলে, বৃষ্টি এলে এই আমি ঠিক ধীরে যাব মেঘের দলে, বৃষ্টি এলেই ভাঙলো ছাতা, নীল পলিথিন উড়ে গেল, মাতাল হাওয়ায় নিভলো আলো, মেঘের জলে জীবন এলো, লুকিয়ে থাকা সকল কথা এ বেলার কাব্য হলো, বৃষ্টি এলে সবটা তুমি আর কি নিয়ে ভাববো বলো, বৃষ্টি এলে তোমার চুলে খানিক ভুলে গন্ধ নেব, তোমার ঠোঁটে খুঁজবো নেশা, নিকোটিনটা বন্ধ দেব, বেহিসাবি হাট বাজারে ছেড়ে দেব দামাদামি, বৃষ্টি এলেই বদলে যাব, আবার হব তোমার আমি। ধন্যবাদ। থ্যাংক ইউ। এগুলো কবিতা কেমন করি? বন্ধুরা ধন্যবাদ, লাইজু থ্যাংক ইউ, খুব সুন্দর, মানে থ্যাংক ইউ। খুব অল্প সময়ের মধ্যে অনেক সুন্দর সুন্দর কবিতা কভার করা হয়েছে। আমার মনে হয় এটা একদম ওয়ান অফ দ্য বেস্ট হয়েছে আর কি, ওয়ান অফ দ্য বেস্ট। স্পেশালি মানে কবিতা সবারগুলো ভালো হয়েছে, আর বেশি কবিতা পড়ার জন্য বেশি কবিতা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গেছে আসলে। তো এটা আমার মনে হয় টাইম ম্যানেজমেন্টের জন্য হয়েছে এটা আর কি। টাইম ম্যানেজমেন্ট, প্রচেষ্টা। তারপর আমাদের বন্ডিংসটা ছিল, আমাদের হ্যাঁ, বন্ডিংসটা অনেক প্রচেষ্টা, বেশি সবার ছিল। প্রচেষ্টা। টিম ওয়ার্ক, চেষ্টা এন্ড ছিল। অফ দ্য টিম ওয়ার্ক আর কি। তোমরা খুবই Teamwork, কোঅর্ডিনেটেড মানে- ছিল আর কি, বোঝা যাচ্ছে। আমরা করতে চাইছি কি যে এটা কেউ এক, মানে আমরা 4 জনের অনুষ্ঠান করতে চাইছি, যে এটা একটা অনুষ্ঠান, এটা একটা বন্ধুদের অনুষ্ঠান, এটা ইমনের অনুষ্ঠান না, এটা লাইজুন না, এটা উর্মিন না, এটা কবিরের না, এটা বন্ধুদের জন্য বন্ধুদের অনুষ্ঠান।
খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, খুবই সুন্দর। আমরা ট্রাই করেছি সবাই, মনে হয় ভালো হয়েছে, ভালো লেগেছে সবার বন্ধুদের যারা শুনতেছে লাইভে। আর সারোয়ার এবং আফসানা তো বলতেই মানে সামনেই বলছে, হ্যাঁ, আর যারা বলছে না তারা তো মেসেজ করছে, হ্যাঁ। তো আমি একটু কম এফোর্ট ছিল আমার, তো সরি ফর দিস, হ্যাঁ। ইনশাআল্লাহ নেক্সট টাইম যদি আবার তোমরা ডাকবো। তাহলে আমাদের যে আড্ডাটা হবে ট্রিটটা তুই দিবি। রাইট, ওকে। মোস্তাকিম নাহলে সেলিম কে খাবার। হ্যাঁ, ওর বাসা থেকে হেঁটে যাওয়া যাবে, ওর বাসা থেকে ওটা হেঁটে দিতে পারবে, ওয়াকিং। ঠিক আছে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ক্লাব 94 এর অ্যাডমিন মডারেটর সবারকে অনেক ধন্যবাদ এবং শুভকামনা আমাদের সেকেন্ড টাইম ডাকার জন্য। এবং এরকম অনেক প্রতিভা আছে যারা হয়তো সামনে আগামীতে আসবে, আমরা চাচ্ছি সবাই আসুক, একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হোক। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক সময় দিচ্ছ, কালকে রাত 3টা পর্যন্ত ছিলে, আমিও ছিলাম। তবে সারোয়ারের ডান্সটা আমি কোন অবস্থাতে ভুলতে পারছি না, চোখ বন্ধ করলে মনে হচ্ছে অসাধারণ ছিল। আর আমি মিস করেছি বলবেন না। সবচেয়ে বেশি আমি কৃতজ্ঞতা দিব, আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ আজকে কিন্তু আমাদের প্রোগ্রাম আমার বাসার সবাই দেখছে, এখনো দেখছে, মানে সবাই খুব প্রশংসা করছে, সবাই, আমার ছেলে মেয়ে, আমার হাজবেন্ড, সবাই ভাইয়া দেখছে। আসলে উর্মির যে হাজবেন্ড আমাদের ভাইয়া, উনি খুব সুন্দর কবিতা আবৃত্তি করে। বলতেছে না যে মাঝের পড়া ছেলেটা, ওনাকে তো অনেক ইয়াং লাগতেছে, উনি কি তোমাদের 94 ব্যাচ বলতেছে না কেউ? না, তোমাকে বলেছে না, সবাই বলছে এই কোচি ছেলেটা কে, কোচি ছেলেটা কে, মানে কিরকম মিলে গেছে দেখো, উপরে কোচি নিচে খন্দকার, কোচি খন্দকার। তো আমি আর কি, আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ হচ্ছে যারা আমাদের এই অনুষ্ঠানটা এখন দেখছে, যারা পরবর্তীতে দেখবে এবং যারা কোনোদিনও দেখবে না। আমি সবার প্রতি আমার ভালোবাসা দিয়ে ইয়ে করছি, কারণ সবাই গুরুত্বপূর্ণ, কারণ সংখ্যাটাও কিন্তু একটা ব্যাপার। হ্যাঁ, শোনো, আমি সবাইকে দেখতে বাধ্য করব, কারণ এই প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর এটাকে আমি ওয়াচ পার্টি দিয়ে দিতে থাকবো পরবর্তী 2 সপ্তাহ, যতদিন চলতে থাকবে, প্রতিদিন একটা করে ওয়াচ পার্টি, আলটিমেটলি দেখতে হবেই। তো আমি আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুদের নাকি ধন্যবাদ জানাতে নাই, গালাগালি করা যায়, কিন্তু আমি তো গালাগালি করতে পারতাছি না। আমি অ্যাডমিন মডারেটর, আমাদের সব সহশিল্পী যারা বাদ্যযন্ত্র বাজিয়েছেন, যেই কম্পিউটার থেকে মিউজিক হইছে সেই কম্পিউটারের স্রষ্টা, বা এরকম মানে যারা কমেন্টস করছে সবচেয়ে বড় যারা ক্রেতা। আমি একটা কমেন্ট করতে দেখে নাই, এবং আমি সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি ধন্যবাদ। আমি একটা শেষ রিকোয়েস্ট করব, যারা কমেন্টস গুলো, মানে এখন তো তোমরা দেখতে পারো নাই, তোমরা কমেন্টস গুলো যখন দেখবা তোমরা একটু রিপ্লাই দিও। হ্যাঁ, অবশ্যই তোমাদের নাম করা হয়েছে, ঠিক আছে? তাহলে ওরা খুশি হবে। আর আফসানা জাবিনকে দেখে আমার খুব ভালো লাগছে। আমি প্রথম প্রোগ্রাম যখন করেছিলাম তখন ও হোস্টিং করেছিল, আমার ভালো লেগেছিল। আজকে যখন ও ঢুকলো তখন আমার মনটা ভালো হয়ে গেছে যে ওকে আমি দেখতে পেলাম। এই আমার একটা কথা আছে, আমার দেখে কারো মন ভালো হলো না। আরে তোমার দেখে তো সবার মন ভালো হয়। আমারে দেখে নাকি ওর মাথা মতো গরম হয়ে যায়, ঠিক আছে? হয় কি না সারোয়ার হয় কি, এই কবি সারাক্ষণই আমাকে খোঁজে থাকে, এজন্য কবি দেখে আমাদের এন্টারটেইনমেন্ট। হ্যাঁ, আফসানা আসছে মানে আমরা খুশি অনেক। কেন না সারোয়ার কেন এরকম হচ্ছে, তোমাকে দেখে কেন মানুষ খুশি হচ্ছে না, এটার কারণ আমি বলতেছি। সেটা হচ্ছে যে তুমি যদি ডেইলি একটা মানুষের বাসায় যাও, বুঝছো, প্রথম দিনে ভালো খাবার দিবে, তারপর আস্তে আস্তে কমে আসবে। তুমি কোভিড এর কথা দেখো, প্রথম যখন আসলো তখন কিরকম সম্মান পাইতো, এখন কিন্তু মানুষ পাত্তা দিচ্ছে না, মানে বেশি। এবং এইটা আমি খুবই ছোটবেলায় বুঝতে পারছিলাম, আমি খুবই ছোটবেলায় এটা বুঝতে পারার কারণে আমি প্রতিদিন স্কুলে যাইতাম না, কারণ সম্মান থাকতো না, বুঝছো। তো এই জন্য বলতেছি যে কারু ঘরে গুছায় দিয়া তুমি একটু দাম বাড়াও। যাই হোক, কি যোগ করলাম আর কি, ব্যাড যোগ। সবাইকে ধন্যবাদ, আবারও ধন্যবাদ দিচ্ছি। না ইটস ওকে, আমি জানি, আমি তো এই জন্য বলছি যে কারা কারা হোস্ট করতে চাই। আমি অনেকে নক করি, অনেকে বলে যে ব্যস্ত, এটা সেটা, অনেকে হয়তো আসতে মানে ইয়ে ফিল করে না, কমফোর্ট ফিল করে না, এই জন্য অনেকে আসতে চায় না, অনেকে হয়তো দেখেই ভালো লাগে।
তো আমিও কথা বলতে এই চাই। ধৈর্য কারো নাই, আমি আসতে তো চায় না। লাইজুকে বলছিলাম, লাইজু ভুলে গেছো? লাইজু তোমাকে বলেছিলাম আমি। শোনো, লাইজু এই আমার কিন্তু ওরা খুব এখনো কাশি আছে, দেখো না না, আমার এখনো ওরা ঠান্ডা, ওরা তারপরে কিন্তু আসছি। খুব ভালো করে জানে, বুঝছো, যে তোমার সিটে বসাটা কত বড় যে হচ্ছে তাপের কাজ। এইটা যে না বসবে এ এ বুঝতে পারবে না কখনো। আসলে থ্যাংক ইউ। ইনশাআল্লাহ আসলে নিশ্চয়ই অনেক আসবো। ধৈর্য। আড্ডাটা আসলে যেটা করতে হয়, আজকে আমরা রাতে একটা আড্ডা দিতে পারি তোমরা যদি থাকো পরবর্তীতে, বাট কারণ আমরা হয়তো 10:30 থেকে 12টা 12:30টার মধ্যে, তোমরা রাতে বেলা 11:30টার দিকে 12টার দিকে ঢুকতে পারো, রোমেনের গানের সময় আর কি। রোমেনের গান শেষে যেতে আমরা আড্ডা দিতে পারি তোমরা চাইলে, আমি হয়তো লিঙ্ক গুলো দিয়ে দিব মনে, কারণ এখন যেহেতু টাইম স্লট পরের বন্ধুরা ওয়েট করতেছে আর কি। তো ওকে, পরবর্তী অনুষ্ঠান 8:30 থেকে, মানে 8:30 8টা ধন্যবাদ 35-40 এর দিব মধ্যে না শুরু আমি। হয়ে যাবে। ফারজানা ফারজানা আমাদের বন্ধু নীলা নাম নিকনেম, ও গান গাবে, এবং টিটন আহমেদ, দুজন মিলে গান গাবে, ডুয়েট গান। ডুয়েট মানে দুজন একসাথে গান গাবে, হয়তো সেপারেট স্ক্রিনে। তো তোমরা ওই অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ রইল তোমাদেরকে, এবং ইনশাআল্লাহ সামনে আমাদের তোমাদের কবিতা আমরা আবার শুনবো। আগামীকালকে 1 ঘন্টা একটা স্লট খালিও আছে, কেউ যদি কবিতা আবৃত্তি করতে চায়, ইটস ওপেন স্লট, আমাকে বলতে পারে আজকে বা কালকে সকালে দুপুরের মধ্যে বললেও হবে। আমার মনে হয় নতুন কোন বন্ধুদেরকে অগ্রাধিকার দাও, যে হ্যাঁ, যারা আমার আসতে চায়। একজন বন্ধু আছে আমার মাথায় আছে, ওকে বলবো আমি, হয়তো ওই প্রোগ্রামের সাথে সাথে কন্টিনিউ করবে আর কি, কবিতাটা আরেকটা কন্টিনিউ হবে আর কি। হ্যাঁ, পোস্ট একটা দিয়ে দাও যে নতুন কারা কারা করতে চায়, মানে নতুন অগ্রাধিকার দাও, তারপরে পুরানাগুলো আমার মনে হয়। একজন নতুন কবি বন্ধু পাইছি আমি, সে কালকে কবিতা আবৃত্তি করবে, গতকালকে আমাকে জানাইছে। আরো 2-1 জন যদি অ্যাড হতে চায় আমি তৌহিদ মাহমুদের কবিতা আমরা কিন্তু এবার মিস হ্যাঁ, করেছি, তামান্নার তারপরে কবিতা মিস করেছি। তারপরে হচ্ছে আলিম, যখন ও আমাকে এই কবিতাটা দিচ্ছিল, তো ও কিন্তু পড়ে পড়ে আমাকে শোনাচ্ছিল যে ও কি ফিলিংসে করছে। তো আমি দেখছি যে আলিমও কিন্তু ভালো পড়ে। আলিম অনেক ভালো আলিমকেও- পড়ে, আর আলিম অনেক দুঃখ প্রকাশ করেছে তার একটা কবিতা কেন আমি পড়ি নাই। না না, বলছে যে আমার মানে আক্ষেপ ও থেকে কিন্তু যাবে আমাকে সারা যখন জীবন। বুঝায় দিচ্ছিল কবিতাটা, তখনই আমি বুঝছি যে ও ভালো পড়ে। হ্যাঁ, তো পরে আলিমকে আচ্ছা, বললাম আলিমকেও যে আমরা next গ্রেফতার day- করতে পারি। ঠিক আছে। সব next day বন্ধুরা, কোনো প্রোগ্রামে আমার এখন অবশ্যই বের আলিম হতে যদি হচ্ছে, থাকে বের হতে হবে। আমি আলিমের কবিতা পড়বো। টাইম নাই, আমরা সবাই সবাই বাই বাই। হ্যাঁ, ঠিক আছে, সবাই ভালো। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ বন্ধু, thank you. সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ।